সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। হেই যে মিস, শুনছেন প্লিজ? ফিনল্যান্ড শহরে রাতের অন্ধকারে ভূত দেখা বড্ড বেশি অসম্ভব। মিঠি আদৌ মাথা ক্ষুদ্র হাসি রেখা গালে টেনে বলল, আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটা নয়। তো মিস, আমি কেমনটা ভাবছিলাম শুনি। আমি ফিনল্যান্ড শহরে ভূত দেখার মতো অবাক না হলেও কিছুটা তো অবাক হয়েছি। যাক, শুধু অবাক হয়েছেন, বিরক্ত তো হননি? বিরক্ত হইনি, তবে দ্বিতীয়বার দেখা হবে এটা কখনো ভাবিনি। দেখা তো হওয়ারই ছিল, এক যুগ আগে কিংবা পরে। আমি না হয় পরিস্থিতির প্রেক্ষাপটে খানিকটা আগেই চলে এসেছি আপনার জীবনে। তো মিস, কোথায় যাওয়া হচ্ছে? মিঠির কাছে মনে হলো তিহামের তাকানোর স্টাইল এবং কথা বলার ধরন কিছুটা ব্যতিক্রম ছিল। সেকেন্ডের মধ্যেই তিহাম মুচকি হাসি দিয়ে পূর্বের ফর্মে ফিরে এসেছে। মিঠির কাছে মনে হচ্ছে দ্রুতগতির মধ্যে কেউ একজন আবছা আলোয় মিঠির সামনে এসে বিলীন হয়ে গেছে। এই যে মিস, কি ভাবছেন বলুন তো? আমি একজন জলজ্যান্ত ব্যক্তি দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি ভাবনার জগতে পাড়ি দিচ্ছেন। তিহামের কথায় মিঠির ধ্যান ভাঙে। মিঠি তিহামকে উত্তরস্বরূপ বলল, আমি মার্কেটে যাচ্ছি রাতে ডিনারের জন্য। যে মেয়ে মেট্রোতে থাকতে ভয় পাচ্ছিল, সেই মেয়ে কিছুদিনের মধ্যে মার্কেট অবধি চিনে ফেলেছে। ইউ মোস্ট ট্যালেন্টেড বিউটি গার্ল। সে অনেক কথা, বলতে গেলে রাত পেরিয়ে দিন হয়ে যাবে। আপনি হয়তো এখন ব্যস্ত, অন্য সময় বলা যাবে। আজ আপনার জন্য না হয় ফ্রি হয়ে গেলাম। রাত শেষ না করতে পারলেও ডিনারটা কিন্তু একসাথে করা যেতেই পারে। তিহামের এমন সুস্মিত কথা শুনে মিঠি আর না করতে পারেনি। মিঠির কাছে তিহামকে প্রথম দেখায় ভালো লেগে গেছে। আর না ভালো লাগার মতো কারণ নেই। সুদর্শন পুরুষ কার বা না পছন্দ? নারী মনের অগ্রগতি চড়ে কিংবা গহীনের অন্তঃকালে সবসময় সুদর্শন পুরুষের আনাগোনা। এরপর যদি সে পুরুষের ব্যবহার হয় সর্বনীয়, সভ্য প্রজাতির এবং মুখে লেগে থাকে অমায়িক হাসি, তাহলে কি এই সুদর্শন পুরুষের প্রতি দুর্বল হওয়া খুব বেশি দৃষ্টিকটু? মিঠি তিহামের মুখে প্রকাশ করা বাক্যকে উপেক্ষা করতে পারল না, তাই তিহামকে প্রত্যাখ্যান না করে উত্তরস্বরূপ সম্মতি দিল। সামনে পা বাড়ানোর আগেই মিঠির ফোনে রিং বেজে ওঠে। মিঠি ফোনের স্ক্রিনে চোখ রাখতেই দেখতে পেল হসপিটাল থেকে কল এসেছে। এই যে মিস, ফোনটা রিসিভ করুন। এতগুলো বছর যেহেতু অপেক্ষা করতে পেরেছি, তাহলে এইটুকু সময় অপেক্ষা করা মনে হয় না খুব বেশি কষ্টকর হবে। তিহামের কথা মিঠির কান অবধি পৌঁছানোর আগে সঙ্গে সঙ্গে ফোন স্ক্রিন থেকে আচমকা তিহামের দিকে তাকালো। দ্বিতীয়বারের মতো ফোনটা আবার বেজে উঠল। আমাকে দেখার জন্য সারা জীবন পড়ে আছে। আপাতত ফোনটা রিসিভ করুন। হয়তো কেউ আপনার নির্দিষ্ট স্থানে খোঁজ খবর নিতে ফোন দিয়েছে। বারংবার ফোনের রিংটনে তিহামের কথার সম্পূর্ণ মিনিংটা মিঠি আয়ত্তে নিয়ে আসতে পারল না। অতিষ্ঠ হয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মিঠির ফ্রেন্ড মুনিয়ার কণ্ঠস্বর ভেসে এলো। মিঠির কিছু বলার আগেই ওপাশ থেকে কি বলতে সবটাই মিঠি মনোযোগ দিয়ে শুনল। অবশেষে মিঠি উত্তরস্বরূপ বলল, আমি কি করছি, কোথায় যাচ্ছি, কার সাথে দেখা হচ্ছে, তুই হাসপাতালে শুয়ে থেকে কি করে জানলি? মিঠির কথাটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই ওপাশ থেকে পিন পতন নীরবতার মিনিট খানিক পর কলটা কেটে গেছে। মিঠির মাথায় হালকা গোলকধাঁধার দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ওঠার আগে তিহাম বলল, তাহলে যাওয়া যাক। একই পথে একজোড়া পা তালে তাল মিলিয়ে সামনের পথে নিজের গন্তব্যে খুঁজে নিল। দ্য গ্রেস অফ হ্যাভেন। ফিনল্যান্ড শহর তলীয় আবহাওয়া বড়ই অদ্ভুত। মাসের মধ্যে দৈনন্দিন সূর্যের আলো দেখা বড্ড বেশি কষ্টকর। তবে বড় বড় দালান কোঠার মধ্যে শীতের আবহাওয়া খুব বেশি পৌঁছাতে পারে না। ঠান্ডা আবহাওয়ার মধ্যে সেই রহস্যময় ঠিকানায় আগুন প্রতিবাহিতের উত্তাপ চলছে। দ্য গ্রেস অফ হ্যাভেনে আজ কিছু মানুষের চিন্তায় বিচরণ করছে। সেই সাথে দ্য গ্রেস অফ হ্যাভেনের পিনপত নীরবতার ধ্বনি জাগ্রত হচ্ছে। ঝড়ের পূর্বে যেমন চারপাশে নীরবতা বয়ে চলে, ঠিক তেমনই আজ দ্য গ্রেস অফ হ্যাভেনে এই দিকটি ক্রমশ ফুটে উঠেছে। জিয়াং গালে হাত দিয়ে বসে আছে। যে কেউ জিয়াংয়ের এমন দুরবস্থা দেখে বলবে ছেলেটা দীর্ঘ 1 মাস যাবৎ হতাশায় ভুগেছে। চেহারার নাজেহাল অবস্থা বারংবার পুনরাবৃত্তি হচ্ছে। জিয়াংয়ের ছোঁয়াছুঁয়ি রোগে আদনানও আক্রান্ত। কিছুক্ষণ পরপর এদিক সেদিক তাকাচ্ছে। যে কেউ দেখলে নির্দ্বিধায় বলে দেবে হে বেচারাও চিন্তায় আছে। আদনান উত্তেজনায় জিয়াংয়ের উদ্দেশ্যে বলল, তোর দ্বারা কখনো কোনো কাজ পিওরভাবে সম্পূর্ণ হয়েছে? তুই বেঁচে থাকতে তোর সামনে থেকে লোকটা কি করে পালিয়ে গেল? আমি পিওর এক্সপেকটেশন নিয়ে দাঁড়িয়েছিলাম। ওই সব জায়গায় এই সব মানুষ পাওয়া নিতান্তই বোকামি বলে মনে হয়েছে আমার। এতে আমার কি দোষ লিটল ব্রাদার? তোর আনএক্সপেকটেশনের জন্য পয়েন্টস নেওয়ার জন্য ফুল ফর্মে রেডি হয়ে নে।
জিয়াং আর আদনানের তর্ক বিতর্ক ক্রমশ ঝগড়াতে কন্টিনিউ করছে। এত সমস্যার মধ্যে শুধুমাত্র তিনা দিন দুনিয়া ভুলে নিজের মতো বেখেয়ালি প্রণয়ে সময় কাটাচ্ছে। কাউচে চিত হয়ে শুয়ে পেটের উপর ল্যাপটপ রেখে ঘন্টার পর ঘন্টা কী করছে কে জানে। তিনার পরনে ডেনিম প্যান্ট, শর্ট টি শার্টের ওপর নিহাইডেলেট জ্যাকেট। তিনার মধ্যে অলওয়েজ ছেলেদের মতো পোশাকের ছন্দছাড়া রূপে দেখা যায়। পায়ের কাছে আদনান বসে আছে। তিনা এঁটে রাখা পা জোড়া মেলে দিয়ে আদনানের পায়ের ওপর রাখলো। তিনার এমন কাজকর্ম দেখে তৎক্ষণাৎ আদনান কপাল কুঁচকে উদ্বিগ্ন চোখে তিনার দিকে তাকালো। তিনার কার্যকলাপ দেখে জিয়াংও আহম্মকের মতো তাকিয়ে আছে। তিনা ল্যাপটপে দৃষ্টি রেখেই দুজনের উদ্দেশ্যে বলল, তোরা জঙ্গলিদের মতো কেন ঝগড়া করছিস? মেয়েদের থেকে ঝগড়া করা শিখিস। আমরা মেয়েরা খুব শান্তিতে ঝগড়া করি, একজন আরেকজনের চুল ধরে দ্বিতীয় জনের চুল ছেড়ে। কুত্তি কামিনীর তাগড়ার হয়, 15 মিনিট পর ঝগড়া শেষ। কিন্তু তোদের মাঝে তো ইট পাটকেলের ঢিলাঢিলি হচ্ছে। তিনার কথা শেষ হওয়ার পর জিয়াং আশ্চর্য নয়নে মহাবৃক্ষদের মতো ভাবতে লাগলো তিনার কথা ঠিক কতটা যোগ্য সম্পন্ন। তবে আদনান যেন ধৈর্য শক্তির উপরও আস্থা রেখে এত সময় যাবৎ নীরব দর্শকের পরিপূর্ণ ভূমিকা পালন করেছে। আদনান নিজের পায়ের ওপর থেকে তিনার পাগুলো ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুই মেয়ে হয়ে তোর চলাফেরা, কথার ধারণ, পোশাক এইরকম কেন? তিনা যেন আদনানের কথা আর শুনছেই না, নিজের মতো করে ল্যাপটপে হাত চালাচ্ছে আর বলছে, মুখে মধু, অন্তরে বিষ। তিনা কাউচের শোয়া থেকে উঠে বসলো। তারপর আদনান আর জিয়াংয়ের উদ্দেশ্যে বলল, ওর লোকেশন ট্র্যাকিং অলমোস্ট কমপ্লিট। আজ রাত ব্রোকে আমি সামাল দিচ্ছি, অর্থাৎ কালকের মধ্যেই ব্রোর সামনে ওকে হাজির করতে হবে, নয়তো সেই ল্যাপটপের ইনফরমেশন তার মুখ থেকে উগড়ে বের করতে হবে। এবার তোর সাথে আমি যাব, কোনো রিস্ক নেওয়া যাবে না। এটা অ্যানি কান্ট ল্যাপটপটা ব্রোড চাই। তিনার আর আদনানের সাথে জিয়াংও সিরিয়াস হয়ে একমতে মত প্রকাশ করলো। জিয়াং বলল, তাহলে আমি কালকের এবং আজকের রাতের সিসি ক্যামেরা ফুটেজ চেক করতে যাব। তিনা আদনানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, চিনির সাথে তোর এখনো পর্যন্ত কথা হয়েছে? ওর সাথে আমাদের কথা বলা উচিত, নয়তো যে কোনো সময় চিনির মনে সন্দেহ বাসা বাঁধবে। রাতের অন্ধকারের মতো সত্যি কতদিন আড়াল করব? সূর্যের আলোর মতো সব কিছু একদিন প্রকাশ হবে। আপাতত ব্রো যতদিন না চায় ঠিক ততদিন আড়ালেই থাকবে। দুজনের কথোপকথনের মধ্যেই তিনা তৎক্ষণাৎ খেয়াল করলো জিয়াং উধাও। তিনার চোখে দিক নির্দেশনা অনুযায়ী তাকাতে আদনানও খেয়াল করলো জিয়াং উধাও। আদনানের অবচেতন মস্তিষ্ক বলছে জিয়াং হয়তো চিনির কাছে, নয়তো নুসরতের কাছে যাওয়ার পায়তারা করছে। বাহিরের ঠান্ডা শীতল বাতাসে কাঁচ ভেদ করে হুড়হুড়ে ভেতরে বাতাস প্রবেশ করছে। চিনি ঘুমের নির্ধারিত অন্তরালে মগ্ন। কোনো এক মানব চিনিকে নিঃসংকোচে দেখতে ব্যস্ত। তেজস্বী চাহনিতে নিজস্ব আয়ত্তে আনার প্রবল ক্ষতহস্তের বিদ্রোহ। কে জানে এই মানবের মনে কিসের এত বিচরণ। অতিরিক্ত দূরত্ব দেয়াল তৈরি করার অবকাশ। নির্ণয় ধ্যান জ্ঞান সবটাই চিনিকে নিয়ে। চোখের পাপড়িগুলো পলকহীনভাবে এক জায়গায় স্থির। হঠাৎ করে নির্ণয় চোখ চিনির হাতের দিকে স্থির হলো। নির্ণয় শক্ত হাতের প্রভাবে চিনির ধবধবে সাদা হাতের কবজিতে লালচে বর্ণ ধারণ করেছে। একটা কম্বিনেশন মাই ফিউচার। যার ক্ষতি ভেবে আমি তার থেকে দূরে থাকি, সে ক্ষতিগ্রস্ত হতে বারংবার আমার কাছে আসে। নির্ণয় কথাটা বিড়বিড় করে বলে ঠোঁট কামড়ে কিঞ্চিত পরিমাণ হাসলো। নির্ণয় লাইট অফটিং টেবিল থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে চিনির সামনে বিছানার পাশে হাঁটু গেড়ে বসলো। এরপর অল্প করে তুলা নিয়ে হালকা মেডিসিন লাগিয়ে বাম হাতের লালচে অংশে মলম লাগিয়ে দিয়ে স্প্রে করে দিল। তারপর পুনরায় বলতে শুরু করলো, তোর হঠাৎ হঠাৎ সেন্সলেস হওয়া বা সেন্সলেস হওয়ার কারণ সবটাই আমার জানা ছিল চিনি। তাই তুই সেন্সলেস হয়ে যাওয়া নিয়ে তৎক্ষণাৎ বারংবার আমি উত্তেজিত হইনি। হয়তো ব্যাপারটা স্বাভাবিক চোখে দেখে, কিন্তু এর মানে এটা নয় যে আমি দেশ পাড়ি দেওয়ার আগে তুই এ রোগে আক্রান্ত ছিলি। বরঞ্চ আমি দেশ পাড়ি দেওয়ার কয়েকদিনের মধ্যেই তুই এ রোগে আক্রান্ত হয়েছিলি। আমি ফিনল্যান্ডে আসার 15 দিন পর তোর সেন্স ফিরে হসপিটালে। তখন থেকে তোর অস্বাভাবিক লক্ষণগুলো সবার চোখে পড়ছে। মাঝরাতে ভয়ঙ্কর কান্না রাহাজারি, দিনে বারংবার সেন্সলেস হওয়া, সবাইকে থেকে ভয় পাওয়া, কারো স্পর্শ পাওয়া মাত্রই কেঁপে ওঠা। তোর মধ্যে এক এক সময় এক এক রকম পরিবর্তন দেখে তোকে ফোবিয়া রোগের নামে খ্যাতি দিয়েছে। সেই ভয়ঙ্কর দিনে পূর্বে তোর প্রতি আমার আবেগ, ভালো লাগা, অ্যাট্রাকশন যা কিছু ছিল, সেদিনের সেই পবিত্র মুহূর্তের পর থেকে তার দায়িত্ব, কর্তব্য এবং
আমার শরীরের আংশিক অংশ হিসেবে পরিণত হয়েছিস। চাইলেও আমি তোকে উপেক্ষা করতে পারবো না। তোর ক্রিটিক্যাল অবস্থার কথা আমার কান অব্দি গিয়ে পৌঁছায় প্রায় মাস দুয়েক পর। তোর অবস্থার কথা জানার পর আমার প্রতিটা মুহূর্ত ছটফটানোর মধ্যে কেটেছে। প্রত্যেকটা দিনের একমাত্র সাক্ষী ছিল পিমি। আমাকে সবাই পাগলে পরিণত করেছে তোকে একটু দেখার জন্য, তোকে একটু ছুঁতে পারার জন্য। দেশে ফেরার প্রত্যেকটা ওয়ে বন্ধ করে দিয়েছে, যেমনটা এখন আমি অহনা কুঞ্জে চৌধুরীর সাথে করেছে। বলেই তাচ্ছিল্যময় একটা হাসি দিল। নির্ণয় চিনির কিছুটা কাছে গিয়ে হাত স্পর্শ করে ঠোঁট দুটো কিঞ্চিত পরিমাণ নাড়িয়ে মৃদু সুরে বলল, আমার অস্বাভাবিক লাইফস্টাইলে এক মুঠো আলোর রশ্মি পদার্পণ নিয়ে তুই হাজির হয়েছিস। এ জ্বলন্ত উত্তাপে কেন জ্বালাচ্ছিস আমায়? কে বলেছে তোকে এত দূর থেকে এতটা কাছে আসতে আমার? আমি তো তোকে সময় দিয়েছি, শুধু 9 বছর কেন, আমি তোর জন্য অনন্তকালের অপেক্ষা করব। কিন্তু তুই আমার কাছে এসে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। এরপর যা হবে বা যা হতে চলছে সম্পূর্ণ দায়ভার তোর। জাস্ট আর কয়েকটা দিন, দ্বিতীয়বারের মতো আইনগতভাবে তোকে আমার করে নেব। জিয়াং নিশ্চুপের পদধ্বনি অনুসারে সিঁড়ি বেয়ে নুসরতের কক্ষের সামনে এসে দাঁড়ালো। নুসরত চিনিকে নিয়ে এতটাই চিন্তায় বিভোর, আশেপাশে কে উপস্থিত আছে তা দেখার মতো ফুরসত মিলল না। জিয়াং হাসি হাসি মুখ নিয়ে নুসরতের সামনে দাঁড়ালো, তবে হাসিটুকু দীর্ঘস্থায়ী হলো না নুসরতের চিন্তিত মুখ দেখে। তুমি এখনও চিনচিনকে নিয়ে টেনশনে ফিল করছো? নুসরত হঠাৎ করে সামনে কোনো পুরুষ কণ্ঠস্বর শুনে বসা থেকে চমকে উঠে দাঁড়ায়। আপনার চিনির সাথে দেখা হয়েছে? সেন্স ফিরেছে চিনির? প্লিজ চিনিকে আমাদের কাছে নিয়ে আসুন। আমার তো চিনিকে নিয়ে ভয় হয়। নির্ণয় ভাইয়া যে কোনো সময় যা কিছু করে ফেলতে পারে চিনির। কথাগুলো বলে একদমই থামলো নুসরত। নুসরতের চিন্তিত মুখখানা দেখে জিয়াংয়ের মনটা খারাপ হয়ে গেছে। ডোন্ট ওয়ারি নুসরাত, আমি ব্যবস্থা করছি চিনিকে কি করে তোমার কাছে নিয়ে আসা যায়। প্লিজ তুমি টেনশন করো না। তুমি অতিরিক্ত টেনশন করলে আমার বিপি হাই হয়ে যায়। তাহলে আমার চিনিকে এনে দেন। চিনি যদি তোমার হয় তাহলে আমি কার? কিছু বলেছেন আপনি? যাই সিংহের দুয়ারে কড়া নেড়ে আসি। কথাটা বলেই নুসরতের অবাক চাহনি দেখে ভাঙা ভাঙা শব্দে বলল, এনসির দরজায় কড়া নেড়ে আসি, মানে চিনচিনকে দেখে আসি। বলেই রুম থেকে বের হয়ে গেল। করিডোর দিয়ে যেতে যেতে বলছে, কি এক লাভ ফ্যাক্টরি টিউটোরিয়ালে পড়লাম, অ্যান্সি আমার মতো ইনোসেন্ট বয়কে সন্দেহ করে চিনচিনের সাথে। সন্দেহ তো করা উচিত এই বাংলাদেশের ব্রিটিশকে, যে 9 বছর ধরে চিনির সাথে চিপকে আছে। হতে পারে চিনি অনেক সুন্দরী, কিন্তু ফ্রাইডে টু স্যাটারডে চিনিকে আমি 2 সপ্তাহ ধরে চিনি। আমি কি করে চিনির প্রেমে হাবুডুবু খাবো? যদি কারো প্রেমে হাবুডুবু খেতে হয় তাহলে নুসরাতের প্রেমেই খাবো। 2 দিন ধরে আমি নুসরাতকে চিনেছি, এতেই এত টান। যদি 2 সপ্তাহ ধরে চিনতাম, না জানি আরও কত টান বাড়ত। জিয়াংয়ের ননস্টপ কথা শেষ হওয়ার আগে নির্ণয়ের কক্ষের নিকটে চলে এলো। নির্ণয়ের দরজায় কড়া নাড়ল। দরজায় কড়া নাড়ার শব্দে নির্ণয়ের হুঁশ ফিরল। পেছনে তিক্ত অতীত থেকে মোড় ঘুরে বর্তমানে হাজির হলো। উঠে দাঁড়িয়ে চিনিকে ব্ল্যাঙ্কেট গলা অবধি জড়িয়ে দিয়ে নির্ণয় কক্ষের বাহিরের দিকে অগ্রসর হচ্ছে। নির্ণয় রুম থেকে বের হতেই চিনি শোয়া থেকে এক লাফে উঠে বসলো। চিনি জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, ক্রমশই নিঃশ্বাসের পাল্লা ভারী হয়ে আসছে, মাথাটা ঝিমঝিম করছে। এতটা সময় চিনি নিজেকে স্থির রেখেছে, এটাই অনেক। তার মানে চিনি সবটা শুনেছে, নির্ণয় বলা প্রত্যেকটা কথা। আদৌ কি 17 পেরিয়ে অষ্টাদশীর দোরগড়ায় দাঁড়ানো চিনি নির্ণয়ের অনুভূতি বুঝবে? নির্ণয় রুম থেকে বের হয়ে জিয়াংয়ের সামনে দাঁড়ালো। অপ্রত্যাশিত উন্মাদ ভ্রুজুরা সংকুচিত করে রাশভারী আওয়াজে বলল, কি চাই? জিয়াং নির্ণয় রুমে উকিঝুঁকি মারছে। এটা নির্ণয় বুঝতে পারা মাত্র বলল, ওদিকে নয়, এদিকে আমি। 9 বছর যাবৎ আলোক রশ্মি ছিটে ফোটাও জ্বলেনি যেই রুমে, সেই রুমে আজ আলোকিত হলো কি করে? তার ছোঁয়ায়। ফাইনালি শি ইজ ব্যাক। চিনির মতো পিছে একটা মেয়ে যদি তোর মতো পাথরের মন বিগড়ে দিতে পারে, তাহলে তোর মনে কেয়ামতের নিশানি চলছে বস। তুই আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর জেনে কি করবে? জিয়াং কথাটা শোনার সঙ্গে সঙ্গে দাঁত কেলানি বন্ধ হয়ে গেল। মিনিট খানেক পর আবারও জিয়াং দাঁত কেলিয়ে বলল, যে তোর অন্ধকার কক্ষের রুমমেট ছিল সে কোথায়? ড্যাজিকে তো দেখতে পাচ্ছি না। চিনি ড্যাজিকে ভয় পায়, তাই পাশের রুমে শিফট হয়েছে। আর ইউ সিরিয়াস? নির্ণয় আর জিয়াংয়ের কথোপকথনের মাঝে ড্যাজি পাশের রুম থেকে অসহায় মুখ করে বের হলো। ড্যাজি পাশে দাঁড়াতেই জিয়াং এবং নির্ণয় দুজন ড্যাজির দিকে তাকালো। দেখেই বোঝা যাচ্ছে পাশের রুমে শিফট করার জন্য মন খারাপ।
হিংস্র ড্যাজির এই অসহায় মুখ দেখে কে বলবে ড্যাজি মানুষ মারার ক্ষমতা রাখে। হিংস্র ড্যাজি নির্ণয় ডান হাত বলা যায়, যার কারণে কাউকে দুনিয়া থেকে সরাতে নির্ণয়ের বেগ পোহাতে হয় না। জিয়াং ড্যাজিকে টোন মেরে বলল, কে বলবে এটা আমাদের ড্যাজি? মুখখানা শুকিয়ে বিড়াল ছানার মতো হয়ে গেছে। আমার ড্যাজির জন্য অনেক কষ্ট হচ্ছে। বেচারা ভুল মালিক নির্বাচন করে ফেলেছে। ভেরি স্যাড। তোর নন স্টপ ট্যাক রেকর্ডার টু হেয়ালিপনা স্টপ রাখবে, নয়তো। নির্ণয় পুরো কথা শেষ করার আগেই ড্যাজি রুমে দৌড়ে গিয়ে মুখে করে রিভলভার নিয়ে এসে নির্ণয়ের পায়ের কাছে রাখলো। জিয়াং কিছুটা ভাবা চাকা খেয়ে একবার নির্ণয়ের দিকে তাকালো আর একবার ড্যাজির দিকে। নির্ণয় পায়ের কাছ থেকে রিভলভারটা হাতে নিয়ে কিঞ্চিত বাঁকা হেসে ড্যাজিকে উদ্দেশ্য করে বলল, কাকে শ্যুট করবো, জিয়াংকে? ড্যাজি খুশিতে আপ্লুত হয়ে মাথা নাড়ল। জিয়াং হেসে বলল, যার জন্য করে চুরি সেই বলে চোর। আজ আমার কাছে এমন একটি ড্যাজি নাই বলে। জিয়াংয়ের কথাটা নির্ণয় শেষ পথে আটকে দিয়ে বলল, ড্যাসি নিয়ে তো কি হয়েছে, রিভলভার তো আছে। কথাটা জিয়াংয়ের কর্ণপাত হতেই দৌড়ে এসে নির্ণয়ের মুখ চেপে ধরতে চাইল। জিয়াং টাচ করার আগে নির্ণয় এক পা দূরে সরে গিয়ে বলল, ডোন্ট টাচ মি, কেউ আমাকে টাচ করবে এটা আমার পছন্দ না। দেখ ভাই, তোর পায়ে ধরি, এটা আর মুখ দিয়ে বের করিস না। আশেপাশে জানাজানি হলে আমি সারা জীবন সিঙ্গেলই থেকে যাব। মিঙ্গেল হওয়ার চান্স নেই। আশেপাশে না জানলেও যার বোনের দিকে টোপ ফেলেছিস সে সবটাই জানে। আরে ভাই, সে জানলে জানুক, কিন্তু তার বোন না জানলেই চলবে। আপাতত তুই মুখটা বন্ধ রাখ। তুই স্থান ত্যাগ কর, আমার মুখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। কষ্ট করে তোর মুখ বন্ধ করাতে হবে না। মিঠি এবং তিহাম হাঁটতে হাঁটতে একটি গ্রসারি শপের নিকটে থেমেছে। মিঠি তিহামের উদ্দেশ্যে বলল, আমরা এখানে কেন থেমে গেছি? কিছুটা সামনেই তো বড় খাবারের স্টল দেখা যাচ্ছে। তিহাম গ্রসারি শপে ঢুকে মিঠিকে ইশারা করলো ভিতরে আসার জন্য। মিঠি তিহামের ইশারা অনুসারে গ্রসারি শপে প্রবেশ করলো। মার্কেট স্কয়ার খাবার দাবারের জন্য হেলেনসিঙ্কির একটা অন্যতম প্রাণকেন্দ্র। এটি একটি প্রাণবন্ত বাজার যা তাজা পণ্য থেকে সুভেনিয়ার পর্যন্ত সব কিছু বিক্রি করে। এছাড়াও আপনি এখানকার খাবারের স্টল এবং রেস্তোরাঁয় ঐতিহ্যবাহী ফিনিশ খাবার উপভোগ করতে পারেন। তিহাম একটার পর একটা রান্নার রকম, সবজি, রান্নার মশলা ইত্যাদি নিচ্ছে। মিঠির বোধগম্য হলো না তিহাম কী করতে চাইছে। তিহাম সব কিছু ক্রয় করছে আর মিঠির চিন্তিত মুখ দেখে মিটমিট করে হাসছে। তিহাম সব কিছুর বিল পরিশোধ করে মিঠির কাছে এসে বলল, এই যে মিস, আমায় হেল্প করবেন প্লিজ? মিঠির কাছে তিহামের কথার ধরনটা কিউট লাগলো। মিঠি যখনই তিহামের কাছ থেকে সরঞ্জাম ব্যাগ নিতে চাইলো তখনই মিঠির থেকে সরঞ্জাম ব্যাগটা দূরে সরিয়ে বলল, আমি তো সরঞ্জামের ওজন শেয়ার করার হেল্প চাইনি। তাহলে কিসের হেল্প চেয়েছেন? আমার সাথে আরও কিছু সময় ব্যয় করার অনুমতি পাওয়ার সাক্ষেপে দলবদ্ধভাবে অংশগ্রহণ করার হেল্প চেয়েছি। মিঠি তিহামের কথাকে উপেক্ষা করতে পারল না। মিঠি হাসি দিয়ে বলল, আপনাকে অনুমতি মঞ্জুর করা হলো মহোদয়। মিঠির কথা শুনে তিহাম পুনরায় সেই অমায়িক হাসি উপহার দিল। একই পথে একই সাথে একজোড়া অতিথি পাখির মতো তরুণ তরুণী অচেনা শহরে বিচরণ করছে, যেখানে একজোড়া আগন্তুক নিজেদের চিনতে ব্যস্ত। তাদের মধ্যে না আছে বর্তমানকে উপেক্ষা করে ভবিষ্যৎকে নিয়ে চিন্তাভাবনার মস্তিষ্কে বিচরণ করা। তিহাম এবং মিঠি গ্রসারি শপ থেকে কিছু দূর এগিয়ে যেতেই মস্ত বড় অ্যাপার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে গেল তিহাম। মিঠি আশ্চর্য নয়নে অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়ে ইতস্তত সুরে উদ্বিগ্ন হলো তিহামকে জিজ্ঞেস করতে। মিঠি জিজ্ঞেস করার আগেই তিহাম মিঠির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চোখের চশমাটা ঠিক করে বলল, ভেতরে যাওয়া যাক মিস। মিঠি সেকেন্ডের মধ্যে কয়েকবার চোখের পলক ফেলে জিজ্ঞেস করলো, এই অ্যাপার্টমেন্টে আপনি থাকেন? আমি একা একজন মানুষ, আমার জন্য এটাই যথেষ্ট নয় কি? মিঠি তিহামের ব্যাপারে জানার জন্য উদ্বিগ্ন, তবে তিহাম নিজের ব্যাপারে বলতে না যাওয়া স্বরূপ ছোট জবাবে দ্বিতীয়বার প্রশ্ন প্রকাশ করার কৌতূহলকে দমিয়ে রাখল মিঠি। মিঠি তিহামের পিছু পিছু ভেতরে প্রবেশ করলো। অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশ করার পর মিঠির কাছে মনে হচ্ছে না এটা পাবলিক অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মনোরম দৃশ্যটি খুব সুন্দর। অ্যাপার্টমেন্টটি দেখতে অসম্ভব সৌন্দর্যের সাথে সাথে নিখুঁত হাতের পরিপাটি ও সাজানো গোছানো বৈচিত্র্য। তিহাম হাতের ব্যাগপত্রগুলো রেখে মিঠির সামনে হাজির হলো। 30 মিনিটের মধ্যে আমাদের ফার্স্ট নাইট স্পেশাল ডিনার রেডি করছি আমি। জাস্ট 30 মিনিটস। আপনি ডিনার রেডি করবেন মানে? বাসায় হেল্পিং হ্যান্ড নেই? আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। আপনি একা কুকিং করতে পারেন? আমি হেল্প করি?
আমি চাই না আমার কাজের মধ্যে কেউ হস্তান্তর করুক। তিহামের এমন প্রত্যুত্তর শুনে মিঠি কিছুটা চুপসে গেছে। এটা তিহাম বুঝতে পারা মাত্র মুখের এক্সপ্রেশন সেকেন্ডের মধ্যে চেঞ্জ করে অমায়িক হাসি ঠোঁটের কোণে নিয়ে এসে বলল, তার চেয়ে বরং তুমি নেক্সট টাইম আমাকে কুকিং করে খাওয়াবে। আজ আমার কুকিংয়ের স্কিল দেখো। তিহাম কথাটা সম্পন্ন করার পর মিঠির উত্তর আসার আগে উদ্বিগ্ন কণ্ঠে দ্বিতীয়বার বলতে শুরু করলো, আই এম সো সরি, আমি আপনাকে তুমি করে বলে আই এম সো সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেললাম মিস। ইটস ওকে, আপনি আমার থেকে বড়, তুমি করে বলতেই পারেন। আর ইউ শিওর? ইয়েস, আই এম শিওর। ওকে ডান, তুমি এখানে বসো অ্যান্ড আমার কুকিংয়ের স্কিল দেখো। মিঠিকে কিচেনের সামনে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে তিহাম কিচেনের দিকে অগ্রসর হলো। মিঠির বসার স্থান থেকে তিহামকে স্পষ্ট দেখা যাচ্ছে। তিহাম নির্ভীক ব্যক্তিত্বের অধিকারী, নিজের ব্যাপারে কোনো কিছু বলতে উদ্বিগ্ন কিংবা আগ্রহী নয়। তিহামের ব্যাপারে যেটুকু না বললেই নয় সেটুকু বলে বাকি সব এড়িয়ে চলে। এমনকি ব্যক্তিগত প্রসঙ্গে কথা উঠলেই সে বিষয়টিও এড়িয়ে যায়। মিঠির কাছে মনে হয় তিহামকে সে এতটাই ভালো করে চিনে ফেলেছে, নিঃসন্দেহে যে কোনো সময় নতুন সম্পর্কের নাম ধার্য করা সম্ভব। আবার মুহূর্তের মধ্যেই মনে হয় দুইবার দেখা হওয়ার পর যেটুকু আলাপ পরিচয় হয়েছে তিহামকে মিঠি সেটুকু চিনে উঠতে পারেনি। এত চিন্তাভাবনার পরেও কিভাবে নির্দ্বিধায় মিঠি তিহামের অ্যাপার্টমেন্টে আসলো? গ্রসারি শপ থেকে বের হয়ে কিছু দূর যাওয়া পর মিঠি যখন জানতে পারে তিহাম মিঠিকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে যাবে, তখন মিঠির মধ্যে কিছুটা ভয়, কিছুটা আতঙ্ক আঁকড়ে ধরে। সতর্ক হওয়ার পর মুহূর্তেই মিঠি এটাও ভেবেছে তিহাম কি ওইসব মস্তিষ্কের মানুষের মতো যেমনটা মিঠি ভাবছে। মাঝপথে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছিল মিঠি। তখনই তিহামের সুস্মিত বলা কথাগুলো মিঠির মস্তিষ্কের অনৈতিক বিবরণ স্বরূপ চিন্তা চেতনা ভুলে আত্মবিশ্বাস প্রকল্পের অঙ্গ যোগাতে সক্ষম হলো। মিঠি ভাবনার জগৎ থেকে ফিরল তিহামের সবজি কাটাকাটির শব্দে। তিহামের দেখে লক্ষ্য করতেই দেখতে পেল কুকিংয়ের অ্যাপ্রন পরিহিত অমায়িক হাস্যোজ্জ্বল সুদর্শন ব্যক্তিকে আরও দ্বিগুণ সুদর্শন লাগছে। এরপর মিঠি লক্ষ্য করলো তিহামের রান্নার দিক। তিহামের রান্নার কৌশল এবং উপাদানগুলি ব্যাপকভাবে অন্য সবার থেকে পরিবর্তনশীল। রান্নার আসবাবপত্রের সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া। বিভিন্ন সবজি ভিন্ন উপায়ে খাবার তৈরি করছে এবং এগুলোকে কাটাকাটি এবং ঠান্ডা করে হিমায়িত সময়ে বিভিন্ন খাদ্যদ্রব্য একত্রে মিশ্রিত করে সাধারণ খাবার থেকে পরিবর্তন একটা রূপ তৈরি করেছে, যা দেখতে অসাধারণ। মিঠি তিহামের আর কিছু অপ্রত্যাশিত দিক লক্ষ্য করলো। তিহাম রান্নার মধ্যে অনেক মনোযোগী। আশেপাশে কে আছে, কি হচ্ছে, কে তাকে দেখছে এইসবে তার কোনো আগ্রহ নেই, যেন সে এক অন্য জগতে প্রবেশ করছে। সাধারণ এই সব রান্নার স্কিল শেফদের মধ্যে দেখা যায়, যারা রেস্তোরাঁ চিফ শেফ হিসাবে কাজ করে। কিন্তু তিহাম তো এইসবের কিছুর মধ্যেই যুক্ত নেই। তিহাম অসাধারণ প্রতিভার অধিকারী। মিঠির কল্পনা জল্পনার মধ্যেই তিহাম এক এক করে রেসিপি ডাইনিং টেবিলের ওপর রাখছে। এভাবে রান্নার শব্দটি টেবিলের জন্য খাবার প্রস্তুত করার সমস্ত উপায়কে সংজ্ঞায়িত করে। রেসিপি দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু, তবে কোনোটাই দেশীয় খাবার নয়, সমস্তটাই ফিনল্যান্ড ঐতিহ্যের অংশীদার। এত খাবারের মধ্যে মিঠির চোখে পড়ল রেড কালারের প্যানকেকের ওপর। তিহাম ব্যস্ত হাতে কাজ করতে করতে মিঠির উদ্দেশ্যে বলল, স্মোক বিন রেস্টুরেন্টটি চালু হয় 2013 সালের ডিসেম্বর মাসে। এখানে ফিনল্যান্ডের বিশেষ করে অল্যান্ড অঞ্চলের নানান খাবার দাবার পাওয়া যায়। মিকায়েল বিয়ারকালুন তার অল্যান্ড প্যানকেকের জন্য বিখ্যাত। প্যানকেক আমার খুব ফেভারিট। তিহাম চশমা ঠিক করতে করতে খানিকটা হাসলো মিঠির অগোচরে। তিহাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ডাইনিং টেবিলে বসলো। তিহাম ছেলে হয়েও এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই ব্যাপারটাও মিঠিকে তিহামের প্রতি আকৃষ্ট করে। তিহাম চেয়ারে বসতেই মিঠি সারাদিনের অভুক্ত পেটটাকে আশকারা দিতে বসে পড়ল পেট পুজো করতে। চিন্তায় এবং মুনিয়ার অপ্রত্যাশিত কাজকর্মে সারাদিন রান্নার এবং খাবারের ধারে কাছেও যায়নি। তিহাম হাস্যোজ্জ্বল মুখ নিয়ে মিঠির খাওয়া দাওয়া দেখছে আর বলছে, আমার ওয়েলকাম গিফট কেমন লেগেছে মিস? খাবার তো ডিলিশিয়াস, কিন্তু সবগুলো রেসিপির নাম অজানা। তিহামও হাসি বিনিময় করে খাবারের নাম বলতে শুরু করলো। ক্যারোলিয়ান পাই, বেরি ফলের খাবারের প্রাধান্য রয়েছে ক্র্যানবেরি, বার্নিশ, পলিবেরি স্যুপ। দ্য গ্রেস অফ হেভেন,
জিয়াং করিডোর দিয়ে যেতে যেতে বলছে, অ্যান্সির কি করে পারলো আমার মতো অ্যাডাল্ট সুপুরুষ ব্যক্তির ওপর অত্যাচার করার সাথে সাথে ভয়ও দেখাতে, প্রতিদিন 24 আওয়ার্স আমায় হিউমিলিয়েট করতে। টিনা সিঁড়ি পেরিয়ে উপরে উঠেই জিয়াংয়ের বলা কথাগুলো শুনতে পেল। তারপর জিয়াংয়ের খানিকটা কাছে এসে বলল, ব্রো তোর উপরে কি করে এমনভাবে অত্যাচার নির্যাতন চালায়? ইট ইজ ভেরি ডেসপারেট হট টপিক। আশেপাশে জানলে কি হবে তোর ভাবা যায়? আদনান নিজের কক্ষ থেকে বেরিয়ে টিনাকে উদ্দেশ্য করে বলল, লজ্জা মেয়েদের ভীষণ, তাই তো মেয়েরা অত্যাচারী নির্যাতনীয় হয়। কিন্তু তোর তো লজ্জাই নেই, সারাদিন বেহায়াপনা করে বেড়াস, আবার অন্যজনকে খোঁচা মারছিস। টিনা আদনানের কথা শুনে জিয়াং থেকে চোখ সরিয়ে আদনানের দিকে তাকিয়ে বলল, আসছে আমার সুশীল লজ্জাবতী সতী লক্ষ্মী পুরুষ। এত বড় বড় ভাষণ দিচ্ছিস ভালো কথা, কিছুটা তো কেপ আইডল গ্রুপের ইট গার্লফ্রেন্ডকেও দিলে পারিস। তোর মতো পর্দাশীল বয়ফ্রেন্ড থাকতে সে কি করে জাহান্নামের পাসওয়ার্ড খুঁজছে? কথাটা বলে চোখ মেরে পাশে তাকাতেই তাকে জিয়াং উধাও। টিনা ঠোঁট বাঁকিয়ে হেসে আদনানের দিকে তাকিয়ে বলল, তুই কিছু পারিস আর না পারিস, কিন্তু তোর চোখের সামনে থেকে তোর বোনকে ছোঁ মেরে নিয়ে যায়, সেটা আমি দেখতে পাচ্ছি। বলেই সামনের দিকে টিনা হেঁটে চলে যাচ্ছে। আদনান কপালকে কয়েক ভাঁজ দিয়ে বলল, জিয়াংয়ের বাচ্চা, তোকে বোঝাচ্ছি মজা। চিনি বিছানায় বসে বসে হাঁসফাঁস করছে। একা এভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়? পর মুহূর্তেই রুমে চোখ ঘোরাতেই প্রথম দিনের দৃশ্য চোখের সামনে ফুটে উঠল। সেই অন্ধকার রুম আজ আর অন্ধকার নেই। ভয়ঙ্কর রুমের এক স্বাভাবিক রূপ দেখা মিলছে। খারাপের যেমন ভালো দিক থাকে, অন্ধকারের বিপরীতে যেমন আলো রশ্মি থাকে, ঠিক তেমনি এত সবের মধ্যে নির্ণয়ের বলা প্রত্যেকটা কথা শুনে চিনি আরও বেশি বেসামাল হয়ে গেছে। চিনির অলস অবাধ্য অশান্ত মন জাগ্রত করে দিয়েছে সদ্য অঙ্কুরিত অষ্টাদশীর উড়নচণ্ডী মনে। বিষণ্ণ মস্তিষ্কের ভাবনায় বোধ হয়ে আছে নির্ণয়ের বলা সেই কথাগুলো শুনে, যেগুলো চিনির অজানা। চিনি ছোট মনে ধারণাটুকু নেই চিনি কোন কালো কুৎসিত অন্ধকারের তল্লাশি করছে। চিনির উড়নচণ্ডী মন বুদ্ধিদীপ্তের মতো গুরুদায়িত্ব হিসেবে সত্যি উদ্ঘাটন করার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই জিয়াংকে বিদায় করে নির্ণয় রুমে প্রবেশ করতেই চিনি পূর্বের ন্যায় ঘুমের অভিনয় করে শুয়ে পড়ল। নির্ণয় রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে পিছনে ফিরতেই পা জোড়া থেমে গেছে। চিনির দিকে তাকিয়ে অপ্রত্যাশিত ভ্রুজোড়া সংকুচিত করে স্তব্ধ পরিবেশে রাশভারী ঠান্ডা কণ্ঠে গম্ভীরে সুরে বলে, চলতে পারিস না, কিন্তু দৌড়ানোর সুযোগ খুঁজছিস। ইটস নট ফেয়ার ফিউচার। চিনি এমন অপ্রত্যাশিত কথা শুনে আকস্মাৎ হুমড়ি খেয়ে বেখেয়ালি মনে উঠে বসল। চিনি মিনিট খানিক সময় পর মুহূর্তের মধ্যেই নিজের উদ্যম বোকামি বুঝতে পেরে মুখটাও চুপসেকে থমথমে দৃশ্য ধারণ করল। আলোকিত রুমটা চিনির কাছে সেই দিনের মতো বিষাদময় তিক্ততায় অন্ধকার রুম মনে হচ্ছে। বাহিরের চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার সাথে কক্ষের ভিতরে নিস্তব্ধ পরিবেশ। কেবল সামনে দাঁড়িয়ে আছে সুঠাম দেহের মানবটি, জানালা থেকে শুরু করে কাচের দেয়ালের পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে নির্ণয় রাশভারী আওয়াজ বেশ ভয়ানক ঠেকল চিনিসহ পুরো কক্ষের মধ্যে। আর এই মুহূর্তে নির্ণয় যে চিনির দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, এইরূপ ভয়ের আশঙ্কা নির্ণয়কে দেখে ঘুমানোর অভিনয় করার হুঁশিয়ারি, যা চিনির ভয়ের উচ্চস্তরে গিয়ে পৌঁছেছে। চিনি নীরবতা ভাঙতে চাইল, তাই তো নিস্তব্ধতা কাটিয়ে রিনরিনে আওয়াজেই বলল, আমি এখানে কি করে এসেছি নির্ণয় ভাইয়া? তুই আমার কাছে জবাব দিতে চেয়েছিস? নির্ণয়ের এমন কথা শুনে চিনি মনে মনে ভরকায়। চিনির ছোট মস্তিষ্ক জানান দিচ্ছে, আমি কি এমন বললাম যেটা জবাবদিহির রূপ হয়ে দাঁড়ালো? মানুষ কী করে এতটা অদ্ভুত হতে পারে, নিজের মত প্রকাশ অন্যের উপর চাপিয়ে দেয়। চিনি জড়সড় হয়ে বসে রইল। কে জানে এখন যেতে দিলেও তো আর অনুমতি ছাড়া যাওয়া সম্ভব কিনা। নির্ণয় নিজের স্থান পরিবর্তন করতেই চিনি বলল, আমি কি রুম থেকে যেতে পারবো নির্ণয় ভাইয়া? কেন? থেকে জোর ইচ্ছে নিয়ে এসছিস নাকি তুই? কোথায়? নির্ণয় ল্যাপটপ হাতে নিয়ে ডিভানে বসে বলল। আমার জীবনে? চিনির বিভ্রান্তকর মস্তিষ্ক নির্ণয়ের কথার মানে না বুঝে পুনরায় বলল, আমি আমার রুমে যেতে চাইছি। নো, ইম্পসিবল। তোর কি প্রয়োজন আমায় বল। নির্ণয়ের কথা উপেক্ষা করে অবাধ্য হওয়া মানে
সূচনামাহী জীবনে অগ্নিকাণ্ডের ভূমিকাকে আমন্ত্রণ দেওয়া। নির্ণয়ের কথা শুনে চিনির দিন দুনিয়া ভুলে কেবল বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হতাশাজনক মুখ করে তাকিয়ে আছে নির্ণয় দিকে। নির্ণয় ল্যাপটপে চোখ রেখে নিজের ব্যস্ত হাতের কাজের মধ্যে চিনিকে নির্দ্বিধায় উদ্দেশ্য করে বলল, তো এইভাবে তাকিয়ে থেকে আমি বিধ্বস্ত করলে অ্যান্ড আমার কাজে ব্যাঘাত ঘটালে আমাকে সামলানোর দায়িত্ব কিন্তু তোর। আমি ভুলে যাব তোর আর আমার বয়সের সমীকরণ অ্যান্ড মিনিটে মিনিটে তোর সেন্সলেস হওয়ার দৃশ্য। নির্ণয়ের বলা এত বড় বাক্যের মানে চিনি কি বুঝলো খেয়ে জানে, কিন্তু নির্ণয়ের কথা শেষ হতেই চিনি উচ্চ কণ্ঠেশ্বরে কিছুটা আত্মবিশ্বাস নিয়ে বলল, আপনি তো বারংবার আমার কাছে আসেন, বিশ্বাস না হলে এখনই দেখে নিন আপনি কতটা কাছে আছেন আমার। চিনির কথাগুলো নির্ণয়ের কর্ণপাত হতেই ল্যাপটপ থেকে চোখ তুলে চিনির দিকে তাকালো। বিলাসবহুল কক্ষের মধ্যে নিস্তব্ধতা পরিপূর্ণ ধ্বংসলীলার অগ্রিম আবহাওয়া প্রসারিত হচ্ছে। কক্ষটি রক্তিম হয়ে উঠল অজানা শিহরণে। চোখের সামনে রং বেরঙের আকাশ চত্বর, কিন্তু মিনিট খানেকের মাঝে সব বিলীন। চিনির কথাগুলো নির্ণয়ের কর্ণপাত হতেই ল্যাপটপ থেকে চোখ তুলে চিনির দিকে তাকালো। চিনি নিজের মনের অগোচরে বকবক করে নিজের চিন্তার অন্তিম সীমানার মধ্যেই বিভোর। মিনিটখানেক সময় ব্যয় করার পর নির্ণয়ের দিকে লক্ষ্য করতেই নির্ণয়ের অগ্নি চোখে চোখ পড়ল চিনির। ভয়ে চিনি বার কয়েক ঢোক গিলল, কিন্তু নির্ণয় পলকহীন চোখ এখনও স্থির। পুরো কক্ষের মধ্যেই নীরবতার ঘোর চলমান রূপে অতিবাহিত হচ্ছে। আকস্মাৎ রাশভারী আওয়াজে কিঞ্চিত কেঁপে উঠল চিনি। আই নো দ্যাট, বাট আমি তো তোকে বলিনি আমার কাছে আসছে। তোর এখানে আসার আগে ভাবা উচিত ছিল পৃথিবীর যে কোনো প্রান্তে নির্ণয় সিনহা চৌধুরী থাকতে পারে। নির্ণয় পুনরায় উচ্চ মাত্রায় দ্বিগুণ সুরে হুঙ্কার দিয়ে বলল, আমার কাছে আসে ইটস টোটালি তোর চয়েস, বাট আমার থেকে দূরে যাওয়াটা ফাইনালি আমার চয়েস। চিনির চোখের কোণে টলমল করছে অশ্রুজল। ওর চেহারা দেখে মনে হচ্ছে খুব কাছের কেউ কষ্ট দিয়ে ফেলেছে ওকে, আর এক্ষুনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে অভিমানে ফেটে পড়বে চিনির দু চোখ, মন, হৃদয় সব কিছু। চিনিকে কখনোই নির্ণয় বিধায় অন্য কারো কাছে এতটা কষ্ট অনুভব করেনি। অষ্টাদশীর মনে রাগের থেকে বেশি অভিমানের পাহাড়ের স্তম্ভ তৈরি হয়েছে। অবুঝ অষ্টাদশী রাগ প্রকাশ করতে জানে না, তবে অভিমানের পাহাড় করতে জানে। চিনির কাছে চেনা মানুষটার স্বভাব চরিত্রে বোধহয় নির্দয় কথাটা একেবারে বাধাই করে জুড়ে দেওয়া, নয়তো বারংবার কেনই বা এভাবে আস্তে পৃষ্ঠে কষ্ট দিতে লেগে পড়েছে। চিনির চোখে অশ্রু দ্বারা ক্রমশই হৃদয়ের গহীন থেকে ঝর্ণার বেগে ছুটে আসছে। আজ আর কোনো আশঙ্কায় যেন মনের গহীনে উকি দিতে রাজি নয়। চিনির কান্নার বহিঃপ্রকাশ ক্রমশ বেড়ে চলেছে, তবে সেই সাথে আর চোখে নির্ণয়ের তাকানোর স্টাইল দেখে ভয়ে শুষ্ক ঢোক গিলছে। তবে নির্ণয় স্থির চোখ দুটো এখনও চিনির ওপর। চিনি কিছু বুঝে ওঠার আগেই কারো হাতের শক্ত থাবায় চিনি স্থান ত্যাগ করলো। চিনি সে বলিষ্ঠ শরীরের শক্ত হাতের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল চিনির হাত নির্ণয়ের মুঠোবন্দি। ব্যাপারটি বোধগম্য হতেই শরীর শিউরে উঠল। চাটুবিশিষ্ট শক্ত হাতের বাঁধনের আক্রমণে চিনি হাতের ব্যথায় কুঁকড়ে ওঠে। নিভৃত কদম ফেলে কক্ষের দোরগোড়ার নিকটে চিরচিত্তে স্থির হয়ে দাঁড়ায় নির্ণয়। ভয় ভয় কুণ্ঠিত চাহনি নিক্ষেপ করে নির্ণয়ের দিকে। এলোমেলো উত্তেজনায় নির্ণয়ের মুখোশী রক্তিম বর্ণ ধারণ করেছে। ফিনফিনে শুকনো অধর এবং তির্যক চাহনি রক্তিম চোখ বিশিষ্ট সুঠাম মানবের উদ্ভ্রান্ত ব্যাকুল চেহারার প্রাণে সঙ্গে সঙ্গে সোল্ডারের ট্যাটুটি সবচেয়ে বেশি আকৃষ্ট করবে যে কাউকে। চিনি তুলতুলে হাতখানা এখনও নির্ণয়ের হাতে বন্দী। চিনিকে হ্যাচকা টানে কক্ষের বাহিরে বের করে দিল। হ্যাচকা টান অনুভবেই চিনি মুখ থুবড়ে সেফ্রেট রঙের কার্পেটে ঠাঁই নিল। আড়ষ্টতায় জমে গিয়ে ভয়ে হেঁচট টেনে দু কদম পিছু পা হয় চিনি। শরীরের ব্যথায় জড়তা ক্রমশ বেড়েই চলেছে। হাউ ডেয়ার ইউ! তুই ভুলে গেছিস আমি কে আর কার চোখে চোখ রেখে কথা বলছিস? নির্ণয় হাঁটু কেটে বসে চিনির দুই গাল চেপে হেসে হেসে বলল, ডোন্ট হার্ট মাই সফট সাইড। আই রিপিট, ডোন্ট হার্ট মাই সফট সাইড। কথাটা এতটাই উচ্চস্বরে বলল যে বাক্যর ধ্বনি এপাশ থেকে ওপাশ হচ্ছে। চিনিকে ভয় এতটাই আশ্রয়পৃষ্ঠে রয়েছে যে ভয় শরীরের কাঁপুনি দিয়ে উঠেছে। নির্ণয়ের কথার মানে কতটুকু বুঝেছে কে জানে, তবে নির্ণয়ের কথাতে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বার কয়েক মাথা ঝাঁকিয়ে সমর্থন করলো। দ্বিতীয়বারের মতো
আবারও চিনির গালে ট্যাটু বিশিষ্ট শক্ত হাতে রুক্ষতা বাড়িয়ে দিয়ে বলল, বাই এনি চান্স আমায় কিংবা আমার বলা কথাকে রিজেকশন করার চিন্তাভাবনা যদি মাথায় নিয়ে আসিস, আমি তোর এমন হাল করব, আমি বিহীন নিঃশ্বাস নেওয়া তোর জন্য বিষক্রিয়ার সমান হবে। বলেই গাল থেকে হাত সরিয়ে নিতেই চিনি ব্যথায় শব্দ করে কেঁদে ফেলল। নির্ণয় হনহনিয়ে রুমে প্রবেশ করে রুমের ডোর লক করে দিল। বিদঘুটে অন্ধকারে পুরো কক্ষে অমাবস্যার মতো অন্ধকারে তলিয়ে গেল। চিনি ব্যথার কষ্টে জর্জরিত হয়ে একই স্থানে বসে অনবরত অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। বাহিরে শীতল ঠান্ডা যেন হুট করে দ্য গ্রেস অফ হেভেনে প্রবেশ করছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর খানিকটা সময় নিজের প্রতি ব্যয় করে উঠে দাঁড়ালো চিনি। মূল উদ্দেশ্য তার কক্ষে পৌঁছানো। হাত কিছুটা ছিলে গেছে, খুব বেশি রক্ত দৃশ্যমান না হলেও কিছুটা রক্তে অপ্রকটে দেখা যাচ্ছে। সেই সাথে পায়েও কিছুটা ব্যথা অনুভব করছে। চিনি নিজের রুমে প্রবেশ করতেই সেকেন্ডের মধ্যে সেই আলোবিহীন নাম করা অন্ধকার কক্ষ থেকে জ্বলন্ত বারুদের দাবানীয় সত্তার চূর্ণ বিচূর্ণ শব্দে পুরো কক্ষে ঝনঝন করছে। নীরবতাবিহীন কক্ষে অনাকাঙ্ক্ষিত শব্দগুলো দ্য গ্রেস অফ হেভেনকে কাঁপিয়ে তুলছে। মনের তোলপাড় করা অস্থিরতার ক্রোধে একের পর এক বিশাল বহুল আসবাবপত্র ভেঙে চূর্ণ বিচূর্ণ করছে। তারপরও হাজারখানা রাগ বসে আছে মনের গভীরে। নির্ণয় ক্রোধের উত্তাপে বারংবার একই কথা মনের মধ্যে বহিঃপ্রকাশ হয়ে ঘুরপাক খাচ্ছে। রিজেকশন, ইয়াস, এটা রিজেকশন ছিল। আমি কেন বারংবার উন্মাদের মতো তোর কাছে যাই? তুই কেন আমার কাছে আসতে চাইছিস না? ওয়াই? রাগে গজগজ করতে করতে চোয়াল শক্ত করে কথাগুলো বলল। প্রচণ্ড ক্রোধ নির্ণয়ের মাথা চারা দিয়ে উঠল। মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে দ্য গ্রেস অফ হেভেন থেকে বেরিয়ে হোয়াইট রঙের রলস রয়েলস গাড়িটি বিদ্যুতের বেগে অন্ধকারের মধ্যে তলিয়ে গেল। অচেনা কোনো দুর্গম পথে পাড়ি দিল লক্ষ্য স্থিরে। নয়তো নিয়ন্ত্রণহীন মস্তিষ্ক নিয়ে কার রেসিংয়ের মতো ডেঞ্জারাস পথে গন্তব্য হিসাবে বেছে নিল। চিনি নাজেহাল অবস্থা নিয়ে রুমে প্রবেশ করতেই নুসরাতের ঘুমন্ত মুখের দর্শন পেল। চিনির জন্য অপেক্ষা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা। সেদিকে অশ্রুসিদ্ধ নয়নে তাকে কিছু দূর এগিয়ে যেতে শরীরের সমস্ত শক্তি ব্যয় করেও আর ধরে রাখতে পারল না নিজেকে। ধপাস করে ফ্লোরে পড়ে গেল। মাথাটা দেয়ালের সাথে হেলিয়ে দিয়ে চিরচিত্তে বসে ক্রমশই নিজের ব্যথা বহু জীবন নিয়ে ভাবতে বসল। ঝর্ণার মতো একের পর এক অশ্রু গড়িয়ে পড়ছে ফুলের পাপড়ির মতো দুগাল বেয়ে। মাম, এ তুমি কোথায় পাঠালে আমায়? ওই দিনগুলোর জন্য এতদিন এত অপেক্ষা, এত নিরাপত্তা, এত সুরক্ষার ব্যবস্থার আয়োজন ছিল। কোথায় পাঠালে আমাকে? আমার তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। নির্ণয় ভাই আমায় বাঁচতে দিবে না। তুমি ঠিকই বলেছো, ওনার মতো মানুষ কখনো কারো সুরক্ষা কবচ হতে পারে না। উনি যার জীবনে থাকবে সেখানে ধ্বংস নিশ্চিত। এত সব আকাশচত্বর বলতে বলতে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায় চিনি। হেলেনসিঙ্কি শহর খাওয়ার পর্ব সমাপ্ত হতেই তিহাম মিঠিকে একই স্থানে বসিয়ে রেখে কোথায় যেন উধাও হয়ে গেছে। মিঠির কাছে কিছুটা অস্বস্তি কাজ করছে। পিনপিন পোশাকে শীতল তাপমাত্রা যেন শীতল উষ্ণতা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। মিঠি কৌতূহলবশত উঠে দাঁড়ালো। কিছু দূর সামনে এগিয়ে যেতেই অ্যাপার্টমেন্টের সৌন্দর্য ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তিহাম ছেলেটা সত্যি খুব শৌখিন। আনাচে কানাচে নানান ধরনের জিনিসপত্র, সব কিছুর মধ্যেই অন্যরকম দামি ঐতিহ্যের প্রবাহ। মিঠি আরেকটু সামনে দু কদম এগিয়ে যেতেই হঠাৎ করে অপ্রত্যাশিত কিছু একটা সামনে দাঁড়ানো। ভয়ে চোখ বুঝে দু কদম পিছিয়ে যেতেই চেনা পরিচিত প্রাণীর শব্দ শুনে আঁখি জোড়া মিলতেই দেখতে পেল খুব সুন্দর একটি বিড়াল ছানা। বিড়াল ছানাটি এতটাই নাদুস নুদুস যে কারো নজর আকর্ষণ করবে, বিশেষ করে চোখ দুটো। মিঠির দেখা আর পাঁচটা বিড়ালের চোখের মতো নয়, অনেকটা ছিন্ন ভিন্ন ধাঁচের। ঝলমলে নীল চোখের অধিকারী বিড়ালটা দেখলেই মনে হয় একটু ছুঁয়ে দেই। যেমন ভাবা তেমন কাজ। মিঠি আগের মতো দু কদম এগিয়ে নীল বর্ণ চোখের বিড়ালটির সামনে হাঁটু কেড়ে বসলো। হাত বাড়িয়ে যখনই ছুতে যাবে, ডোন্ট টাচ ইট। মিঠি কাছাকাছি গিয়েও ফের গতি হারালো মুহূর্তে। না বলে কয়ে অন্যের জিনিসে হাত দেওয়া উচিত নয়। তিহাম কিছুটা খড়খড়ে ধ্বনিতে কথাটা বলল। মিঠি মুহূর্তেই চক্ষু লজ্জায় নিষ্পিস করে উঠল ভেতরটা। মিঠি উঠে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে সরু চোখে পেছনে তাকালো। অপ্রত্যাশিতভাবে দাঁড়িয়ে কাচুমাচু হয়ে আমতা আমতা করে মুখ ফুটে রিহামের উদ্দেশ্যে বলল, আই এম রিয়েলি সরি।
তিহাম ধীরে ধীরে মিঠির নিকটে এসে দাঁড়ালো। মিঠির আর তিহামের দূরত্ব খুব কম। হঠাৎ করে তিহামকে এতটা কাছে আসতে দেখে মিঠি দিন দুনিয়া ভুলে গেছে। মিঠির নিঃশ্বাসে যেন বসন্তের উত্তাপ হয়ে বের হচ্ছে। শরীরে অদ্ভুত শিহরণ বয়ে আকাশ পাতাল পায়তারা দিচ্ছে। মিঠি হয়তো ম্যাচিওর হওয়াতে এই ফিলিংস অব্যাহত, তাই নিজেকে ঠিক রাখার যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিহাম মিঠির নাজেহাল অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে মিঠির মুখের সামনে আরও কিঞ্চিত পরিমাণ ঝুঁকে মিঠির কপালে ফুলে থাকা কালারিং কাট করা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে বলল, আই এম জাস্ট কিডিং। সিরিয়াসলি আপনি মজা করেছেন? ইয়েস মাই ডিয়ার মিস। মিঠি মনে মনে ভাবল অবশ্যই এই মানুষটির সকল কর্মকাণ্ডই অদ্ভুত। শুধু অদ্ভুত বললে ভুল হবে, অদ্ভুত রকম আকর্ষণীয় বটে। নয়তো অচেনা মানুষটির প্রতি এতটা আগ্রহ কেনই বা হবে ম্যাচিওর বয়সে। অহনা কুঞ্জু চৌধুরী দেখানো পথে চলতে থাকা মিঠির মতো প্রাপ্তবয়স্ক মেয়ে অন্যের প্রতি আপ্লুত হচ্ছে। তাছাড়া মানুষ ঠিক কতটা আকর্ষণ অনুভব করলে কোনো রূপ দ্বিধাবোধ ছাড়াই অজানা একটি মানুষের সাথে অ্যাপার্টমেন্টে চলে আসে, তার সাথে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে, সেটাও ভাববার বিষয়। তবে সহজ সরল না হওয়া সত্ত্বেও যে মানুষটার নিঃস্বার্থ আন্তরিকতায় ভেতর থেকে গলে গিয়েছে, সেটাও নিশ্চিন্ত অমায়িক হাস্যোজ্জ্বল হাসি দেখলেই হলফ করে বলা যায়। এক সমুদ্র রহস্য বহন করে, আর সেই রহস্যে ক্রমশ তলিয়ে যায় দুবনের জীবন। একদিকে চিনি, অন্যদিকে মিঠি। ভাগ্যের পরিহাসে কোথায় নিয়ে দাঁড় করাবে চিনি মিঠিকে? একজন অষ্টাদশীর বয়সে বারংবার আঘাতপ্রাপ্ত হচ্ছে, গোলকধাঁধার চিরকুটে ক্রমশই ক্ষতবিক্ষত হচ্ছে। এ প্রণয় কি কখনো অষ্টাদশীর মনে এসে নিষ্ঠুরতম মানবের প্রথম অনুভূতি প্রকাশ পাবে, নাকি সব দুমড়ে মুচড়ে নদীর স্রোতের মতো বিলীন হয়ে যাবে? অন্যদিকে মিঠির মতো ম্যাচিওর প্রাপ্তবয়স্ক মেয়ে কার রহস্যের অতলে ডুব দিচ্ছে? যে অচেনা রূপে ভূমিকম্পের মতো হঠাৎ মিঠির সামনে হাজির হয়েছে, সে আগন্তুকের জন্য আকাশ চত্বর টান হাজার অবকাশের মধ্যে সে সামনে আসলে মিঠির দিন দুনিয়া থমকে যায়। যার হাস্যোজ্জ্বল মুখ দেখলে মিঠির অন্তঃকুহিনী স্রোত থমকে যায়। যাকে দেখলেই নিগুড় মনের মাঝে আঁকি ঝুঁকি হয় সে মানুষটিকে ঘিরে। কোন ঝড়ের সম্মুখীন হচ্ছে হাস্যোজ্জ্বল দুটো প্রাণ? মিঠি এবার বাসার উদ্দেশ্যে বের হবে। ঠিক তখনই টিয়াম কিছুটা অধিকার খাটিয়ে বলল, এত রাতে আমি তোমায় একা ছাড়ছি না মিস। ব্যক্তিগত জিনিসে এতটা অসচেতন আমি নই। মিঠির কাছেও মনে হলো এতটা পথ একা যাওয়া ঠিক হবে না। অচেনা দেশ, অচেনা শহর, তাই আগ বাড়িয়ে নিষেধ করেনি। মিঠি তিহামের দিকে লক্ষ্য করতেই দেখল তিহাম ড্রেস চেঞ্জ করে ওভারসাইজ ঢিলা ঢালা টি শার্টের সাথে ওভারকোট এবং কার্গো প্যান্ট পরিহিত। দুই হাত গুজে ওর থেকে কয়েকটা হাত দূরে দাঁড়িয়ে আছে। মানুষটির দোকানে এয়ারপড লাগানো মনে হচ্ছে, কারোর সাথে কলে কন্ট্যাক্টে আছে। অবশেষে দুটি মানব মানবী আবারও একই পথে পা বাড়ালো নির্দিষ্ট গন্তব্যে। ফিনল্যান্ড শহরে কনকনে ঠান্ডা পরিবেশ। আকাশে রোদের ছিটাফোঁটাও নেই, চারপাশে অন্ধকার অনুভূতি। কয়েক স্তর ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারিপাশ। নাক চিরে ভেতরে প্রবেশ করা শীতল বুনো বাতাসে যেন হৃদয় জমে যাচ্ছে পুরো শরীর। শক্ত বরফের খণ্ডে রূপান্তরিত হচ্ছে হাত পা সহ শরীরের বাকি অংশ। এ যেন প্রাকৃতিক হিমাগার। সারাদিনে বয়ে চলে শীতালয়, বিপরীত রৌদ্রময় দৃশ্য পাওয়া বড্ড ভার। ফিনল্যান্ডের রৌদ্র না দেখতে পাওয়াটাই স্বাভাবিক, এবং সেই সাথে শীতটাও সেইভাবে গেড়ে বসে আছে ভূখণ্ডে। গভীর রাত হলে মৃদু মন্দ ঠান্ডা শীতল হাওয়ায় খানিকটা কেঁপে ওঠে শরীরের সর্বাঙ্গ। তবে তুষারপাত হতে এখনও ঢের দেরি আছে। দ্য গ্রেস অফ হেভেনে সকালের আলো রশ্মি পৌঁছাতে দেরি, তবে যে যার মতো কাজে ব্যস্ত হতে দেরি নয়। ফিনল্যান্ডে নিত্যদিনের মতো আজও শীতল তাপমাত্রা 1 সেলসিয়াস পরিবর্তন ঘটায়নি। আগের স্থানে তীব্র গতিতে স্থির রয়েছে। দিনের শীতল তাপমাত্রার সাথে মানুষের চালচলনে বেশ কিছুটা বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। সূর্যের তীর্যক আলোর খানিকটা রশ্মি দেখা মিলতেই টিনা আদনান নিজের গন্তব্যে বেরিয়ে পড়ল। শুনশান রাস্তায় শীতের উত্তাপে এত সকালে কাউকে চোখে দেখা বিস্ময়কর ব্যাপার। তবে ফিনল্যান্ডের মতো উন্নয়নশীল দেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতায় পঞ্চমুখ। রাস্তার আশেপাশে ময়লা নেই, যত্রতত্র পান গুটকার পিক ফেলে না কেউ। ঘর বাড়ি থেকে রাস্তাঘাট সব কিছু ঝকঝকে তকতকে, একেবারে ছবির মতো পরিচ্ছন্ন, এবং বর্জ্য ব্যবস্থাপনা চমকে দেওয়ার মতোই।
তাই তো আন্তর্জাতিক পরিবেশের সূচকে তারা জায়গা করে নিতে পেরেছে। তিনা চারপাশে চোখ বলিয়ে আদনানের দিকে তাকাতেই দেখতে পেল আদনান নিজের মনে ড্রাইভিং করছে। ভাবভঙ্গিমা বোঝা দেয় দ্য গ্রেস অফ হ্যাভেন। নুসরাত হঠাৎ ঘুম ঘুম চোখে সামনের দিকে তাকাতেই ঝাপসা চোখে দেখতে পেল সফেদ কার্পেটেড ফ্লোরে ঠান্ডায় চিনি ঠকঠকিয়ে কাঁপছে। এটা যে চিনি নুসরাতের বোধগম্য হতেই বিছানা ছেড়ে দৌড়ে এসে চিনির সামনে হাঁটু কেড়ে বসে পড়ে। কার্পেট থেকে চিনির মাথাটা তুলে নুসরাতের পায়ের উপর রাখল। চিনির নাজেহাল অবস্থা দেখে কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে রেখে নুসরাত বলল, চিনি, এই চিনি, কি হয়েছে তোর? এভাবে শীতের মধ্যে পড়ে আছিস কেন ফ্লোরে? চিনির উস্কো খুস্কো চুল, পাংশুটি মুখশ্রী, মহাসমুদ্রের মতো চোখ দুটোর সৌন্দর্যটুকু আজ উবে গিয়েছে কোথায় যেন। ফর্সা লাস্যময়ী মুখটা শুকিয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। ফের আতঙ্ক ভরা কণ্ঠে আওড়ায়, তোর এই অবস্থা কি করে হলো? কে করলো তোর এই অবস্থা? রাতে তোর জন্য অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে গেছি। তুই মনে হয় আমি ঘুমিয়ে যাওয়ার পর রুমে এসেছিস। সারাত কি তুই এভাবে ফ্লোরে পড়েছিলি সেন্সলেস হয়ে? বাক্য এক নাগারে আওড়ানোর মধ্যেই নুসরাত উপলব্ধি করলো চিনির শরীর দ্বিগুণ গতিতে কাঁপছে। নুসরাত দ্রুত উঠে গিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে এসে চিনির শরীরে জড়িয়ে দিয়েছে। মিনিট খানেক পর নুসরাত চিনির সজ্ঞানে ফেরাতে সক্ষম হয়েছে। আদ্র আদ্র নয়নে সমুদ্রের অতল সমান সৌন্দর্যময় চোখ দুটি মেলেছে। চিনির চোখ খোলা মাত্রই ভীষণ যন্ত্রণায় টনটন করে ওঠা ওর মাথা যেন কেউ হাতুড়ি পেটা করে যাচ্ছে অনবরত। চোখের সামনে দৃশ্যপট এখনও স্পষ্ট নয়, সব কিছু ধোঁয়াশা, কেমন যেন দুলছে দুনিয়াটা। যতক্ষণে চোখের ঘোলা দৃষ্টি স্পষ্ট হলো ততক্ষণে চিনি বোধ করলো সে নিজের কক্ষে আছে আর নুসরাত চিনির সামনে উপস্থিত। নুসরাত চিনিকে ধরে বিছানায় শুইয়ে দিয়েছে। চিনির দিকে লক্ষ্য করতেই দেখতে পেল হাস্যোজ্জ্বল মুখটা চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করেছে। গত 2 সপ্তাহের মধ্যে চিনির চেহারার কী হাল বানিয়ে ফেলেছে। যেখানে এমপি অহনা কুঞ্জ চৌধুরী চিনিকে 10 থেকে 15 জন গার্ড ছাড়া বাসা থেকে বের হতে দেয়নি, এমনকি অহনা কুঞ্জ চৌধুরী চিনির মেইল ফোবিয়ার জন্য নির্ণয় কুঞ্জে পুরুষ ব্যক্তি নিষিদ্ধ করে দিয়েছে, যার জন্য এত এত সুরক্ষার ব্যবস্থা। এখন তার এই নাজেহাল অবস্থা। চিনির এই অবস্থা যদি অহনা কুঞ্জ চৌধুরী সচক্ষে দেখত তাহলে কুরুক্ষেত্র বেঁধে যেত। চিনি নুসরাতের চোখের দিকে তাকে তাচ্ছিল্যময় হাসি দিয়ে বলল, এমন করে কি দেখছিস? এটা তো মাত্র শুরু, শেষ হতে এখন অনেক দেরি। নির্ণয় ভাই আমাকে বাঁচতে দেবে না। বলেই চিনির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। সেই সাথে নুসরাত অশ্রু নয়নে বলল, এ তোর কেমন ভাই যার মধ্যে নিজের বোনের জন্য মায়া মমতা ভালোবাসা নেই? আমি তাতে ভাই মানলেও সে আমায় বোন বলে মনে করে না, মানে না। কারণ অহনা কুঞ্জ চৌধুরী এবং মোহনা কুঞ্জ চৌধুরী বিপরীত দুজন মানুষ। মোহনা কুঞ্জ চৌধুরী নির্ণয় ভাইকে জন্ম দিয়েছে আর অহনা কুঞ্জ চৌধুরী আমায় জন্ম দিয়েছে। তাহলে আমরা কি করে ভাই বোন হলাম? মোহনা কুঞ্জ চৌধুরী আর রহনা কুঞ্জ চৌধুরী আপন 2 বোন। সম্পর্কে নির্ণয় ভাইয়ার মা মোহনা কুঞ্জ চৌধুরী, অর্থাৎ তোর খালামণি হয়, এবং তোর মাম্মা অহনা কুঞ্জ চৌধুরী নির্ণয় ভাইয়ার খালামণি হয়। সম্পর্কে তোরা কাজিন, তার মানে ভাই বোন তো হবি। নির্ণয় ভাইয়ের কাছে এইসব সম্পর্কের ভ্যালু নেই। তার কাছে যেটার ভ্যালু আছে সেটা হলো আমার এবং আমার মাম্মামকে কষ্ট দেয়া। সে মনে করে আমার মাম্মাম তার জীবনটা শেষ করে দিয়েছে। সবকিছুর জন্য আমার মাম্মাম দায়ী। তিনা আদনানের দিকে তাকিয়ে বলল, বাতাসে নেই বিষ, বিশ্বের কোন শহরে প্রাণ ভরে নেওয়া যায় শ্বাস? তার নাম কি ফিনল্যান্ড? ইয়েস, রাইট। তিনা আদনানকে সমর্থন করতে দেখে আদনান মুচকি হাসল। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি, অর্থাৎ কেউ তা মানে আর না মানে। ফিনল্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে অত্যন্ত যত্নশীল। কোথাও এতটুকু ধুলোবালি তাদের চোখে এড়িয়ে যায় না। চোখে পড়লেই সঙ্গে সঙ্গে সাফাই, নিট অ্যান্ড ক্লিন পরিবেশ তাদের প্রথম পছন্দ। দূষণের ব্যাপারেও যথেষ্ট সতর্ক তারা। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এই দেশের মধ্যে ফিনল্যান্ড একটি। শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের হওয়ায় বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিশেষ আগ্রহ রয়েছে ফিনল্যান্ডে পড়াশোনা করার। ফিনল্যান্ড অন্যতম সেরা গন্তব্য এবং ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্র পৃথিবীর সবথেকে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি। 26.2 গ্লোবাল ক্রাইম ইন্ডেক্স নিয়ে শীর্ষ সুরক্ষিত দেশগুলোর তালিকায় এর অবস্থান 23 নম্বরে। এছাড়া বিশ্বের 13তম এই শান্তিপূর্ণ দেশটির গ্লোবাল
ফিনল্যান্ড দেশটিকে নিয়ে ভাবতে ভাবতে টিনা হঠাৎ বাতাসের তীব্র গতিতে প্রশ্ন ছুড়ল। ফিনল্যান্ড শহরের মতো এমন জায়গায় ব্রোর সাথে বিশ্রী গেম এবং অপকর্ম করার সাহস কি করে পায়? এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে এইসব কাজ করেছে সে নিয়য় কুঞ্জের কেউ একজন, আর এটা ব্রো খুব ভালো করেই জানে। এত সময় ঠান্ডায় না জমলেও আদনানের এমন কথা শুনে টিনা কিছুটা জমে যাচ্ছে মনে হলো। টিনা আশ্চর্য নয়নে আদনানের দিকে তাকিয়ে ফের প্রশ্ন ছুড়ল। তার মানে কয়েক মাস ধরে যা হচ্ছে সব কিছুর মধ্যেই 13 বছর ধরে যা কিছু হচ্ছে সব কিছুর মধ্যেই নিয়য় কুঞ্জ কেউ একজন আছে, সবার অগোচরে, যে 13 বছর যাবৎ কলকাঠি নাড়ছে। আদনানের কথা শুনে টিনার কাছে কিছু একটা খটকা লাগলো। টিনার অবচেতন মস্তিষ্ক বলল, আদনান অনেক কিছু জানে যা টিনার অজানা। টিনা সবসময় চিনির কাছ থেকে জানার চেষ্টা করত নির্ণয় কুঞ্জে কিসের এত রহস্য এবং কিসের দ্বন্দ্ব। তবে অবোধ চিনি নিজেই অজানা রহস্যের মূল সূচনায় দাঁড়িয়ে, সেখানে টিনাকে কি জানাবে। কিন্তু এতদিনে টিনা চিনির সাথে থেকে এটা জেনে যে চিনির এবং নির্ণয় সম্পর্কটা জাস্ট কাজিন। নুসরাত চিনির হাতে অ্যান্টিসেপটিক এবং অল টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিতে গিয়ে চিনির কথা শুনে অবাক চোখে চিনির দিকে প্রশ্ন ছুড়ল। কি এমন হয়েছে যার জন্য নির্ণয় ভাই আন্টিকে দায়ী করে? তিনি কিছুক্ষণ নীরব থেকে চোখের পানি মুছে বলল, 13 বছর আগে বড়মণি মারা যায়, মানে নির্ণয় ভাইয়ার মা মোহনা কুঞ্জ চৌধুরী। পুরো রুমটার মধ্যে হঠাৎ দমকা হাওয়া বয়ে চলে গেল। নুসরাত হতভম্ব হয়ে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। বিস্ময়কর কণ্ঠেই বলল, নির্ণয় ভাইয়ার মা বেঁচে নেই? উনি মারা গেছেন কি করে? আমি জানি না বড়মণি কি করে মারা গেছেন, কিন্তু নির্ণয় কুঞ্জের সবাই বলে নানা ভাই, রোহানা আন্টি, মাম্মামের পিএস মানে ছোট নানা, এবং লোকমুখে শুনে এসেছি বরাবর, অর্থাৎ নির্ণয় ভাইয়ার বাবা মেরে ফেলেছেন নির্ণয় ভাইয়ার মাকে। কিন্তু এটা নির্ণয় ভাইয়া বিশ্বাস করে না, উল্টো মাম্মামকে সন্দেহ করে, দোষারোপ করে। বড়মণি মারা যাওয়ার পর কেউ আর নির্ণয় ভাইয়ার বাবাকে দেখেনি। সবাই বলে বড়াব্বু বড়মণিকে খুন করে পালিয়ে গিয়েছে, নিরুদ্দেশ হয়ে গিয়েছে। নির্ণয় ভাইয়ার বাবা নিজের স্ত্রীকে কেন মারতে যাবে? সবাই বলে সম্পদের লোভে। তোরা সবাই তো জানিস নির্ণয় কুঞ্জের সবাই মাতৃতান্ত্রিক, এবং সে নির্ণয় ভাইয়ার আগে কখনো ছেলে সন্তান জন্ম হয়নি। মেয়েরাই তো সম্পদের মালিক হয় বংশ অনুসারে। যেমন আমার নানুর মা হয়েছে সম্পদের মালিক, তারপর আমার নানু, তারপর মাম্মা আর বড়মণি। তোর মুখে সবসময় শুনতাম নির্ণয় ভাইয়ার বাবা ফিনল্যান্ড নাগরিক, ফরেনার। তার জন্ম ঐশ্বর্য, সম্ভ্রান্ত পরিবারের খ্যাতিমান পুরুষ, এনসির গ্রুপের একমাত্র মানিক, যা বর্তমানে উত্তরাধিকারী নির্ণয় ভাইয়া। তাহলে নির্ণয় ভাইয়ার বাবা এত সম্পদের মালিক হয়েও বাংলাদেশে ওইটুকু সম্পদের জন্য নিজের স্ত্রীকে কেন খুন করলেন? তাছাড়া আমি আদনান ভাইয়ার মুখ থেকে শুনেছি নির্ণয় কুঞ্জে প্রথম ছেলে সন্তান জন্ম হওয়ায় তোর নানু খুশিতে আপ্লুত হয়ে নির্ণয় ভাইয়ার জন্মের সাথে সাথে সবার অগোচরে 93% সম্পত্তি নির্ণয় ভাইয়ার নামে লিখে দিয়েছেন, বাকি 7% তোর মাম্মামের নামে। তাহলে খুন করার উচিত ছিল তোর মাম্মামকে, নিজের স্ত্রীকে নয়। নুসরাতের করা প্রশ্নটা চিনির মাথায় আঘাত আনার সঙ্গে সঙ্গে আচমকা নুসরাতের দিকে ভূমিকম্পের ন্যায় তাকালো। নুসরাত সব সময় চুপচাপ থাকলেও নুসরাতের তীক্ষ্ণ বুদ্ধি, সৃজনশীল মেধা, অসম্ভব প্রকট তার জলজ্যান্ত প্রমাণ চিনি নিজে। এত বছর যে প্রশ্ন কারো মুখে শোনেনি কিংবা জাগেনি, সেই প্রশ্ন আজ নুসরাতের মুখে শুনল। চিনি থমথমে মুখে দ্বিগুণ অবলোকন সুরে বলল, আমি আপুর মুখে শুনেছি নির্ণয় ভাইয়ার বয়স যখন 13 হবে, এর সপ্তাহখানেক আগে ঘটনাক্রমে কি করে যেন নির্ণয় কুঞ্জের সবাই জানতে পেরে যায়। নির্ণয় ভাইয়ার জন্মের সাথে সাথে নানু নির্ণয় ভাইয়ার নামে 93% সম্পদ লিখে দেয়। নানুর এমন অপ্রত্যাশিত কাজের জন্য কেউ প্রস্তুত ছিল না, এমনকি নানা ভাইও না। এক পর্যায়ে এই নিয়ে নানুর সাথে নানা ভাই, মাম্মাম, বড়মণির সাথে ঝামেলা হয়, আর সেদিন রাতেই নানু হার্ট অ্যাটাক করে মারা যায়। আর এর 1 সপ্তাহ পর নির্ণয় ভাইয়ের জন্মদিনের রাতে নির্ণয় ভাইয়ার মা মারা যায়, এবং এটা খুন বলেই সবার ধারণা। আমি আপুর মুখে এটাও শুনেছি নির্ণয় ভাইয়ার বাবা মার রিলেশন করে বিয়ে করেছে। বড়মণি ফিনল্যান্ড স্টাডি কমপ্লিট করতে এসে বড়বুর সাথে, মানে নির্ণয় ভাইয়ার বাবার সাথে প্রেমময় সম্পর্কে জড়ায়। নির্ণয় ভাইয়ার বাবা বড়মণি জনে পাগল ছিল, যাকে উন্মাদের খেতাবে নামে পরিচয় করা যায়। তাহলে নিজের স্ত্রীকে খুন কি করে করলো সে? তবে নির্ণয় ভাইয়া তার বাবার নামে নেগেটিভ মন্তব্য সহ্য করতে পারে না। নুসরাতের চিনির শেষ কথোপকথন অচিরেই বাকরুদ্ধ হয়ে গেল দুজনে।
নিষ্প্রভ হতবুদ্ধি নয়নে দুজন দুজনার দিকে তাকিয়ে আছে। দুজনের মাঝে নীরবতার পরশ মৌনতা কাজ করছে। দুজনের মাথায় মস্তিষ্কে বারংবার অজানা প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। এসবের মাঝেই নুসরাত বোমা বিস্ফোরণের মতো বলে উঠল, আমি যদি ভুল না হই তাহলে আদনান ভাইয়া আর টিনা নির্ণয় ভাইকে ফিনল্যান্ডে আসার পূর্ব থেকে চেনে। জিয়াং নামে সেই ছেলেটার সাথে টিনা ও আদনান ভাইয়ার কথোপকথন এবং বন্ডিং দেখে মনে হয় তারা সুপরিচিত। আমরা বাংলাদেশ দেশ থেকে ফিনল্যান্ডে পৌঁছানোর পর যখন গাড়িতে উঠেছি আমি লক্ষ্য করেছি টিনা ফিনল্যান্ডের সব কিছু চেনে এবং ফিনল্যান্ড ভাষাও জানে। টিনা, আদনান ভাইয়া, জিয়াং ভাইয়া সমবয়সী না হয়েও একজন আরেকজনকে যেভাবে তুইতুকারি করে মনে হয় তারা কয়েক বছরের ক্লোজ ফ্রেন্ড এবং নির্ণয় ভাইয়াকে ব্রো বলে সম্বোধন করছে। এর মানে ওদের মাঝে কিছু তো কানেকশন আছে। টিনা নিজেকে ধাতস্থ করে আদনানের দিকে কিঞ্চিত পরিমাণ মুড করে নিজেকে প্রস্তুত করলো। নির্ণয়ের ব্যাপারে জানার আগ্রহে প্রশ্ন ছুড়ল, ব্রোর কার্যক্রম আমায় প্রচণ্ড ভাবায়। কাল রাতেও চিনির সাথে ব্রোর কিছু নিয়ে ঝামেলা হয়েছে। আমি ভয়ে রুম থেকে বের হইনি। আমি ব্রোকে কিছুতেই বুঝতে পারি না। ঠোঁট বাঁকালো আদনান দক্ষ হাতে ড্রাইভিং করতে করতে। পূর্ণ দৃষ্টি সামনে রেখে অতঃপর ভনিদা না করে জবাব দিল, ইউ নো হোয়াট ব্রো, কখনো বলে কয়ে কাউকে ভাবার কিংবা বোঝানোর জন্য কিছু করে না। জিয়াংয়ের মুখ থেকে শুনেছি ব্রোর মা মারা যাওয়ার পর থেকে ব্রোর মধ্যে হাজার রকম পরিবর্তন দেখা গেছে। ব্রোর মধ্যে নানা রকম উদ্বেদনার সৃষ্টি হয়েছে। ব্রো নিজের মর্জির মতো চলে। আদনানের যুক্তিগুলো তিনার বোধগম্য হতেই মস্তিষ্কে তৎক্ষণাৎ সহসা আদনান তিনাকে প্রশ্ন ছুড়ল, তুই ব্রোকে কতদিন ধরে চিনিস? আমি ব্রোকে 3 বছর হবে চিনি। আমার বয়স যখন 11 কিংবা 12 আমি ব্রোকে তখন থেকে চিনি। আদনানের অপ্রত্যাশিত প্রত্যুত্তর শুনে তিনা আচানক আদনানের দিকে তাকালো। আদনান মুচকি হেসে বলল, বছর 3-2-1 আগে হঠাৎ জানতে পারি ফুপি সেকেন্ড ম্যারিড করে। ঘটনাটা জানার পর বিস্তৃত পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম আমি। বাসায় জানানোর সাহস পাইনি। বাবা ব্যাপারটা কিভাবে নেবে আদরের ছোট বোন এত বছর যাবৎ যোগাযোগ করেনি। তারপর দ্বিতীয় বিয়ের খবর। এত কিছুর মাঝে হঠাৎ করে তোর কথা মাথায় এলো। ফুপি যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে তুই কার কাছে আছিস? তোর বাবার কাছে নাকি ফুপির কাছে? তৎক্ষণাৎ আমি ফিনল্যান্ডে বুড়োর কাছে কল দিয়ে রিকোয়েস্ট করি তোর ইনফরমেশন নিয়ে দেওয়ার জন্য। বুড়ো 16 মিনিট পর আমায় ইনফরমেশন দেয় তুই ফিনল্যান্ডের অরফানে আছিস। আর তারপর কি ভেবে যেন মাঝপথে থেমে গেল আদনান। তিনার নির্লিপ্ত চেহারায় কোনো উগ্রতা নেই। স্বেচ্ছায় কিছু জানতে চাইল না। গাড়ি নিজের পথে চলছে, এভাবেই কিছু পথ গাড়িতে অতিবাহিত হলো। তিনা এবার নীরবতা অবসান দূর করে বলতে শুরু করলো, বাবা মা ফিনল্যান্ডের অধিবাসী না হয়েও যখন ফিনল্যান্ডে বসবাস করে দীর্ঘ সময়, তার একমাত্র কারণ মার বিশাল বহুল চলাফেরা, উচ্চবিত্তশালীর মতো বেঁচে থাকা, সারা দিন সোহাগ করা। মামা, মামি, তুই, নুসরাত শেষবার যখন বাংলাদেশের ছুটি ভ্যাকেশনে ফিনল্যান্ডে আমাদের বাসায় এসেছিস, তার কিছুদিন আগে থেকেই মা বাবার মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। কিন্তু আমার ওইটুকু বয়সে বোঝার ক্ষমতা হয়নি তাদের মধ্যে মেন সমস্যার কারণটা কী ছিল। এইভাবে মা বাবার ঝগড়া নিয়ে প্রায় বাবা ডিপ্রেশনে ভুগছিল। তার মাঝেই বাবা বিজনেসের টুকটাক সমস্যা হচ্ছিল। তোরা যে কয়েকদিন আমাদের বাসায় ছিলি সব কিছু ঠিকঠাক ছিল। তোরা বাংলাদেশে চলে যাওয়ার কয়েকদিন পর বাবার বিজনেসে বড় অ্যামাউন্টের লস হয়, সব কিছু ব্যাংকরাপ্ট হয়ে যায়। আর সেই দিন বাবার সাথে মার তুমুল ঝগড়া হয়, তবে ঝগড়ার কারণ আমার অজানা। সেদিন বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। বাবা আমাদের ছেড়ে চলে যায়, সরি আমাদের নয়, আমায় ছেড়ে চলে যায়। তার চলে যাওয়ার 15 দিনের মধ্যে মা দ্বিতীয় বিবাহ করে আর আমায় ফিনল্যান্ডের আরফানে দিয়ে দেয়, আর আমি সেখানে থেকেই বড় হই। আদনান তিনার কথা শুনে হঠাৎ গাড়ি থামিয়ে দেয়। আদনান কি বলে তিনাকে সান্ত্বনা দেবে এটা বুঝতে পারল না। আদনান এখনও বিশ্বাস করতে পারছে না তার ফুপি এতটা নির্দয় কবে থেকে হলো। যেই মেয়েকে রাজকন্যার মতো যত্ন নিত, অবশেষে সে নিজেই তাকে এতিমখানায় দিয়েছে। তিনা আবারও বলতে শুরু করলো, আরফান থেকেই ব্রো আমাকে নিয়ে আসে তোর কথা অনুযায়ী।
আমার এত বছরের নিরুদ্দেশ কাজিনের দয়ায় আমি আজ এখানে। শেষবার ফিনল্যান্ড থেকে যাওয়ার পর আমার মামাও খোঁজ নেয়নি আমার। তুই বাবাকে ভুল বুঝছিস তিনু। তোর এই অবস্থার কথা বাবা জানতো না, ইনফ্যাক্ট এখনও জানে না। আমি কাউকে বলিনি, এমনকি বুনু কেউ না। বুনু এখনও জানে না তুই আমাদের তিনু। যখন তুই বাংলাদেশে এসেছিস এবং বুনুর সাথে পরিচয় হওয়ার সময় যখন তোর নাম বলেছিলিস, সেদিন বুনু বাসায় আসার পর বারবার একটা কথাই বলেছে, আমরা কি কখনো তিনুকে দেখতে পাবো না? তিনু এখন হয়তো কত বড় হয়ে গেছে, আমাদের বয়সী হবে হয়তো, মাত্র তো আমাদের থেকে 2-1 বছরের ছোট। আমি এসব শুনতে চাই না আদনান, তুই ড্রাইভিংয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা কর। কেন রাগ করে আছিস আমাদের ওপর? দেশে ফেরার 3 বছর পরেও তোর রাগ কমেনি? টিনা নিশ্চুপ। আদনান দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আমরা যখন শেষবার ফিনল্যান্ডে অর্থাৎ তোদের বাসা থেকে ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরি, তখন বাসায় ফেরার পথে আমাদের কার অ্যাক্সিডেন্ট হয়। বাবা মা আমি বুনুর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবস্থা ছিল। বুনুর তারপর বাবার। বুনু সুস্থ হয়ে বেশ টাইম লাগে, তার মধ্যে আমাদের পাড়ার অনেকটা গ্যাপ যায়, প্রায় 2 বছরের। বাবার অসুস্থতায় আম্মুর ওপর সংসারের দায়িত্ব পড়ে। এর মধ্যে আম্মু যতটা সম্ভব চেষ্টা করেছে তোদের সাথে যোগাযোগ করার, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। এরপর যখন আমরা পড়াশোনার ওপেন করি, তখন আমাদের চিনির সাথে দেখা হয়। চিনির বয়সে আমার আর বুনুর থেকে অনেকটাই কম ছিল, তবে শরীরের গঠনে চিনিকে সবসময় আমাদের বয়সী দেখা গেছে। চিনি ছোট থেকেই অর্থাৎ এখনকার মতো দেখতে অসম্ভব সুন্দর ছিল। চিনির ফেস দেখে বয়স বোঝা মুশকিলই ছিল। মিঠি আপু থেকে চিনিকে সবসময় বড় মনে হতো, এবং যে কারো চোখ মিঠি আপুর ওপর পড়ার আগে চিনির উপর পড়তো। ঠিক এমনই একদিন আমি চিনির পেছন পেছন ঘুরছিলাম ফ্রেন্ডশিপ করার জন্য। তখন ব্রো আমার সামনে এসে দাঁড়িয়ে আমার দিকে ক্রুদ্ধ নজরে দেখেছিল। আমার বয়স তখন কতই বা হবে, 12 কিংবা 13, কিন্তু সেই বয়সে আমি ব্রোর চোখে আলাদা কিছু দেখেছিলাম। তখন থেকেই চিনির পিছু ছেড়ে ব্রোর পিছু লেগে পড়ি। আমি ব্রোর বিগ ফ্রেন্ড হয়ে যাই। ব্রোর চলাফেরা, রাজনীতি, কথা বলার স্টাইল, রাগ, ফাইনচাল, মারামারি সব কিছুর প্রতি ব্রো আমায় আকৃষ্ট করত। ইয়াং জেনারেশনে ব্রো পাগল ছিল। এর মধ্যেই বুনুর সাথে চিনির ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, কিন্তু কিছুতেই ব্রো আমায় পাত্তা দিচ্ছিল না। নয়তো ছোট বলে ব্রোর পেছন লেগে থাকাটা বাচ্চামি ভাবত। এর মধ্যে ব্রো নিরুদ্দেশ্য হয়ে যায়, আর চিনি মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জানতে পারি। এরপর থেকে চিনি ফোবিয়াতে আক্রান্ত হয়। অবশ্য আমি এটা জানি না চিনির সাথে কি ঘটেছিল। অনেক খোঁজ খবর নেওয়ার পর অবশেষে জানতে পারি ব্রোর জন্যই ফিনল্যান্ডে। ব্রোর যখন বয়স 5 বছর, তখন সে প্রথম বাংলাদেশে পা রাখে। ব্রোর মা বাবা বারবার ফিনল্যান্ড থেকে ঘুরে গেলেও 13 বছর অবধি ব্রো বাংলাদেশে থাকে। ব্রোর মায়ের পাশাপাশি অহনা আন্টিও মায়ের মতো করে ব্রোকে বড় করে। সব কিছুই ঠিক ছিল, কিন্তু ব্রো 13 বছর বয়সে ব্রোর মা মারা যাওয়ায় 3 দিন পর পিপি ব্রোকে ফিনল্যান্ডে নিয়ে চলে যায়। তারপর পুরো 5 বছর ফিনল্যান্ড কাটিয়ে 18 বছর বয়সে ব্রো আবারও বাংলাদেশে ফিরে আসে। হুট করে কি হয়ে গেল ব্রো বেপাত্তা, কেউ জানে না ব্রো কোথায়। প্রায় 2-1 মাস পর আমার নাম্বারে ফিনল্যান্ড কান্ট্রি থেকে কল আসে, আর সেটা আর কেউ নয়, নিয়য় সিনহাত চৌধুরী অর্থাৎ ব্রো। আমি যে তখন কি পরিমাণ খুশি ছিলাম বলার মতো না। আমি এটা জানতে চাইনি ব্রো কোথায় থেকে আমার নাম্বার পেয়েছে এবং আমায় বা কেন কল করেছে। আর তখন থেকে আমার গুরু দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে চিনিকে দেখে রাখা। চিনির প্রতিদিনের ইনফরমেশন আমি ব্রোকে দিই। ধীরে ধীরে চিনির সাথে আমার আর বুনুর সম্পর্ক বেশ উন্নতি হয়, এবং ব্রোর সাথে কথা বলতে বলতে
জিয়াংয়ের সাথে আমার পরিচয় হয়। ব্রো প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বলতো না, কিন্তু জিয়াংয়ের সাথে কন্টিনিউয়াসলি এটা ওটা নিয়ে কথা হতো, ঝগড়া হতো। এক পর্যায়ে বয়সের পার্থক্য ভুলে যাই, যেমনটা এই 3 বছরে তুই আর জিয়াং তোদের বয়সের পার্থক্য ভুলে গিয়েছিস। পিমি ব্রোর বাবা বোন হয়, অর্থাৎ ফুপি হয়। সেই সূত্রে জিয়াং ব্রোর কাজিন হয়, পিমির একমাত্র ছেলে। টিনা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনলো, তারপর বলল, আমি তোদের জন্য দেশে ফিরিনি, আমায় ব্রো এই জন্যই দেশে পাঠিয়েছে যেন আমি চিনিকে দেখে রাখি। আমাদের দেরি হয়ে যাচ্ছে এবার মনে হয়, তো ড্রাইভিংয়ে মনোযোগ দেওয়া উচিত। আদনান কিছুক্ষণ টিনার দিকে তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিল। নুসরাতের কথা শুনে চিনি চোখ জোড়া বড় বড় করে বলল, তিনা আদনানের সাথে জিয়াং ভাইয়া আর নির্ণয় ভাইয়ার কিসের কানেকশন আছে? আমি ওদের কথোপকথন শুনেছি, তাই আমি শিওর। এমনকি আদনান ভাইয়া আমার নাম্বার দিয়ে নির্ণয় ভাইয়ার সাথে কথা বলতো, কারণ তোর মাম্মাম যেন বুঝতে না পারে নির্ণয় ভাইয়ের সাথে আদনান ভাইয়ার কানেকশন আছে। হয়তো আন্টির ভাইয়ার প্রতি সন্দেহ হয়েছে, তাই তো তোর মাম্মাম আমাদের কল রেকর্ড চেকিং করতো। এমনকি ভাইয়ার কাছে প্রায় আমি অনেক সিম কার্ড দেখতাম, এক এক সময় এক একটা সিম ইউজ করতো। এইসব শুনে চিনির মাথা ঘুরছে। প্রথম চিন্তাদের দূরে ঠেলে দিয়ে নতুন ভাবনার সংযোজন হলো চিনির মাথায়। তাই তো আদনান তিনা ফিনল্যান্ড আসার পর একবারও আমার সাথে দেখা করতে আসেনি। এখন আমাদের কি করা উচিত? আমার মনে হয় নির্ণয় ভাইয়া আদনান ভাইয়ার আর তিনার ব্রেন ওয়াশ করেছে, নয়তো ওদের কোনো কিছু নিয়ে ভয় দেখিয়েছে। তাই তো তোর নির্ণয় ভাইয়ের ভয়ে আমাদের থেকে দূরে থাকছে। ঠিক বলেছিস তুই। সবার প্রথমে আমাদের আন্টির সাথে যোগাযোগ করতে হবে, তার জন্য একটা ফোন প্রয়োজন। মিঠি আপু তোকে লুকিয়ে ফোন দিয়ে গেছে, সেই ফোনটা কোথায়? আমি কোথায় রেখেছি ভুলে গেছি। আই হ্যাভ নো আইডিয়া। যেহেতু তোর নির্ণয় ভাইয়া জানতে পেরে গেছে মিঠি আপু তোকে ফোন দিয়ে গেছে, তাহলে উনি এত সময়ের মধ্যে ফোন খুঁজে বের করে ফেলেছে। ঠিক বলেছিস তুই। আমাদের ধাপে ধাপে এগোতে হবে। সবার আগে আদনান ভাইয়া এবং তিনার থেকে জানতে হবে কি করে আন্টির সাথে যোগাযোগ করা যাবে। আইডিয়া। এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ থাকবেই, শুধু খুঁজে বের করতে হবে। তবে আস্তে ধীরে, ওদের বুঝতে দেওয়া যাবে না আমরা কি করতে চাইছি, এমনকি আদনান ভাইয়া আর তিনাকেও না। আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করব এবং ওদের কথা অনুযায়ী চলবো। ঠিক আছে, তাই হবে।